Hello, good evening, everyone. Uh, let's start the second chapter of Hind Swaraj that is included in Bardhaman University syllabus of UGC BCS English Literature. তো আজকে আমি আবার আম, বাংলাতে ফিরে আসবো বিকজ অনেকে এরকম কমেন্ট করেছে যে আগে যেরকম বাংলায় পড়ানো হচ্ছিল সো যদি বাংলাতেই এটা কন্টিনিউ করা যায় সো লেটস কন্টিনিউ ইন বেঙ্গলি বাংলাতেই আমরা কন্টিনিউ করি আজকে যে চ্যাপ্টারটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্স, হোয়াট ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স? আমরা বেসিক্যালি এটা জানার চেষ্টা করব থ্রু দ্য আইজ অফ গান্ধীজি। গান্ধীজির দৃষ্টিতে প্যাসিভ রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় এটা বেসিক্যালি, এবং প্যাসিভ রেজিস্ট্যান্সের সম্পর্কে জানতে গেলে আমাদের আগে একটা জায়গা একটু জেনে রাখতে হবে যে এটা একটা কমপ্লিট বই, হিন্দ স্বরাজ। সো এই বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি যেটা মানে হওয়া উচিত ছিল যে আমরা পরপর চ্যাপ্টারগুলো পড়তাম এবং মিনিংগুলো খুব ইজিলি আমাদের কাছে আনফোল্ডেড হতো, খুব ইজিলি বেরিয়ে আসতো মিনিংগুলো। এক্ষেত্রে সেই উপায়টা নেই, আমাদেরকে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার আমাদের জন্য সিলেক্ট করা আছে। তো এই জন্য কখনো কখনো আমাদের কাছে বা আমাদের সামনে একটা প্রবলেম এসে দাঁড়ায়, মিনিংগুলো বুঝতে কিছু জায়গাতে একটু অসুবিধা হয়। জাস্ট আ মোমেন্ট। যাই হোক, এই যে চ্যাপ্টারটা প্যাসিভ রেজিস্ট্যান্স, আমাদেরকে এই চ্যাপ্টারটাকে বুঝতে গেলে একটু জেনে রাখতে হবে যে এর আগে কি ছিল, মানে ওয়াই হি ইজ সাডেনলি টকিং অ্যাবাউট প্যাসিভ রেজিস্ট্যান্স। হঠাৎ করে প্যাসিভ রেজিস্ট্যান্সের কথা তিনি কেন তুলছেন? আমরা যদি খেয়াল করি, এর আগের চ্যাপ্টারটা ছিল ঠিক এর অপোজিট একটি শব্দ, দ্যাট ইজ ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স মানে অর্থাৎ কোনো কিছু খুব জোর করে কারোর ওপর চাপিয়ে দেওয়া, এরকম ধরনের। সো এই ব্রুট ফোর্স চ্যাপ্টারটার একটা আর্গুমেন্টেই এন্টায়ার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে প্রথমে এটা এটা ব্রুট ফোর্স মানে বুঝতেই পারা যাচ্ছে যে রিডার ক্যারেক্টারটা যিনি রয়েছেন তিনি হয়তো গান্ধীজিকে জিজ্ঞেস করছেন যে বা জিজ্ঞাসা করছেন যে যদি আমরা ব্রুট ফোর্স ইউজ করি, আমরা যদি ব্রিটিশদের এগেনস্টে যদি ব্রুট ফোর্স ইউজ করি তাহলে কি প্রবলেম হবে? তো এডিটর তাকে কমপ্লিট একটা ডিটেইলড একটা স্টোরি বলে যাচ্ছেন এখান থেকে। যাই হোক, আমাদের কাছে আমাদের সেই ইয়ে নেই মানে এইটা সম্পর্কে পড়ার, কারণ আমাদের প্যাসিভ রেজিস্ট্যান্সটা জানতে হবে সেই জন্য বেসিক্যালি। কিন্তু আমরা এখান থেকে কিছু কথাকে আমরা তুলে নিতে পারি, দু একটা শব্দকে বোঝার জন্য। জাস্ট আ মোমেন্ট। আমরা যদি এইখানটা থেকে একটু দেখি তাহলে আমরা বুঝতে পেরে যাব মানে কি কথা তিনি বলতে চাইছেন। কি রয়েছে এখানে, অর্থাৎ আমরা ব্রুট ফোর্স চ্যাপ্টার থেকে পড়ছি কিন্তু এই মুহূর্তে প্যাসিভ রেজিস্ট্যান্সে আমরা এখনো যাইনি। সেখানে কি বলছে, now we shall take your last illustration that of the child thrusting its foot into fire. It will not avail you. What do you really do to the child? Supposing that it can exert so much physical force that it renders you powerless and rushes into fire, then you cannot prevent it. অর্থাৎ যদি একটা চাইল্ড, এখানে চাইল্ড বলতে কার কথা বোঝানো হচ্ছে, যে রেবেলিয়ন, বিদ্রোহ। বিদ্রোহ হচ্ছে একটা শিশুর মতো, সেটা যদি প্রবল শক্তি প্রয়োগ করে এবং আগুনের দিকে ছুটে যায়, অর্থাৎ চারিদিকে যদি আগুন লাগিয়ে দেয়, মানে বিদ্রোহের ফলে যে আগুন লাগে আমরা ক্লিয়ারলি বুঝতেই পারছি সেটার কথা তিনি বলছেন, তাহলে তখন আমাদের কি করণীয়? এডিটর সেটাই বলছেন যে দেয়ার আর অনলি টু রিমেডিজ ওপেন টু ইউ। কি দুটো তোমার কাছে অপশন রয়েছে সেই পরিস্থিতিতে। আইদার ইউ মাস্ট কিল ইট ইন অর্ডার টু প্রিভেন্ট ইট ফ্রম পেরিশিং ইন দি ফ্লেমস, or you must give your own life because you do not wish to see it perish before your own very eyes. তাহলে যদি আমরা শিশু বলেও ধরে নিই, তাহলে তোমাকে কি করতে হবে? হয় তোমার যদি খুব কষ্ট হয় বাচ্চাটাকে আগুনের মধ্যে চলে যেতে দেখে, তাহলে তুমি যেটা করতে পারো, এক হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলতে পারো,
যে ও আগুনের দিকে যাচ্ছে, আগুনে গেলে ওর যে পরিস্থিতি হবে সেটা ভেবে আমি শিউরে উঠছি, তো ওকে মেরে ফেলতে পারো। অথবা তুমি যেটা করতে পারো যে আহ, তুমি তোমার নিজের জীবন দিয়ে দাও, মানে ওর সামনে গিয়ে তুমি ঝাঁপ দিয়ে পড়ে যাও আগে, যাতে ও থমকে যায়। হ্যাঁ, সো ইউ মাস্ট গিভ ইউর ওন লাইফ বিকজ ইউ ডু নট উইশ টু সি ইট পেরিশ বিফোর ইউর ভেরি আইজ। তো তুমি দেখতে পারবে না যে ও তোমার চোখের সামনে মানে জ্বলে পুড়ে যাবে বা যাই হোক ধ্বংস হয়ে যাবে। তো তুমি যদি সেটা দেখতে না পারো তাহলে তুমি নিজের জীবনটাকে বিপন্ন করো। এখন এখানে কি হবে যে ইউ উইল নট কিল ইট ইফ ইউর হার্ট ইজ নট কোয়াইট ফুল অফ পিটি, ইট ইজ পসিবল দ্যাট ইউ উইল নট সারেন্ডার ইউর সেলফ বাই প্রিসিডিং দি চাইল্ড অ্যান্ড গোয়িং ইন টু দি ফায়ার ইউর সেলফ। কিন্তু তুমি কি করবে, তুমি বাচ্চাটাকে মারতেও পারবে না। আর যদি তোমার হৃদয় সেরকম করুণায় ভর্তি না হয়, মানে সেরকম করুণার ঘন না হয়ে ওঠে, তাহলে তুমি নিজেও ওই আগুনে সারেন্ডার করে বাচ্চাটাকে বাঁচাতে যাবে না। You therefore helplessly allow it to go into the flames. Thus, at any rate, you are not using physical force. তার মানে তুমি চোখের সামনে দেখবে হয়তো যে বাচ্চাটা চলে যাচ্ছে, মানে আর কিছুই তোমার হাতে করার নেই, এবং এইভাবে অ্যাট এনি রেট ইউ আর নট ইউজিং ফিজিক্যাল ফোর্স, তুমি শারীরিক বল প্রয়োগ করছো না। I hope you will not consider that it is still physical force, though of a low order, when you would forcibly prevent the child from rushing towards the fire if you could. হ্যাঁ, তো এটা তোমারই ফিজিক্যাল ফোর্স হতো তুমি যদি এই বাচ্চাটাকে ওই ছুটে গিয়ে আগুনে যাওয়ার থেকে যদি বাঁচাতে। দ্যাট ফোর্স ইজ অফ আ ডিফারেন্ট অর্ডার অ্যান্ড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ। তাহলে এই ফোর্সটাকে আমাদের একটু ডিফারেন্টলি বুঝতে হবে। কি বলছেন তিনি? রিমেম্বার দ্যাট ইন দাস প্রিভেন্টিং দ্য চাইল্ড ইউ আর মাইন্ডিং এন্টায়ারলি ইটস ওন ইন্টারেস্ট, ইউ আর এক্সারসাইজিং অথরিটি ফর ইটস সোল বেনিফিট। এটা খেয়াল রেখো যে তুমি এইভাবে বাচ্চাটাকে আটকে ইউ আর মাইন্ডিং এন্টায়ারলি ইটস ওন ইন্টারেস্ট, তাহলে বাচ্চাটার জন্য তুমি এই কাজটা করছো। তুমি যে শক্তিটা প্রয়োগ করছো সেটা নিজের জন্য নয়। বাচ্চাটাকে যখন তুমি আটকাতে যাচ্ছ নিজের শরীরের বল প্রয়োগ করে, তাহলে সেটা নিজের জন্য তুমি করছো না, তুমি করছো বাচ্চাটার জন্য। ইউর এক্সাম্পল ডাজ নট অ্যাপ্লাই টু দ্য ইংলিশ। তো তোমার এই এই যে ইয়ে তুমি বলেছো, মানে এর আগে হয়তো রিডার তাকে বলেছেন যে একটা বাচ্চা যে আগুনের দিকে যাচ্ছে, আমার কি তাকে আটকানো উচিত নাকি, এইরকমই হয়তো জানতে চেয়েছিল তার কাছে, তিনি তার এগেনস্টেই বলছেন। তাই এর পরের যে কথাটা খুব ইম্পর্টেন্ট, যে ইউর এক্সাম্পল ডাজ নট অ্যাপ্লাই টু ইংলিশ। সো তুমি এই যে উদাহরণটা দিলে এটা ইংলিশদের সাথে যায় না। ইন ইউজিং ব্রুট ফোর্স এগেনস্ট দ্য ইংলিশ ইউ কনসাল্ট এন্টায়ারলি ইউর ওন। তাহলে বাচ্চাকে বাঁচানো ঠিক আছে, তার মানে বাচ্চাটা একটা মেটাফর হতে পারে যে আমাদের দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমি তাকে আটকাচ্ছি। সেরকম হয়তো রিডার জানতে চেয়েছিলেন রিডারের কাছে। আমরা আগের পোর্শনটা পড়িনি, ফলত আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো না যে কি বলতে চাইছেন, কিন্তু আমরা আইডিয়াটা বুঝতে পারছি যে ফিজিক্যাল ফোর্সের কথা তিনি বলছেন, এবং সেই ফিজিক্যাল ফোর্সটা ঠিক যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা যে সেন্সে অ্যাপ্লিকেবল একটা বাচ্চাকে বাঁচানোর ক্ষেত্রে, সেটা ঠিক অ্যাপ্লিকেবল নয় ইংলিশদের ক্ষেত্রে অথবা অথবা ইংরেজদের ক্ষেত্রে। ইন ইউজিং ব্রুট ফোর্স এগেনস্ট দ্য ইংলিশ ইউ কনসাল্ট এন্টায়ারলি ইউর ওন, দ্যাট ইজ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। তাহলে বাচ্চাটাকে বাঁচানোর সময় আর কি করেছিল, যে তুমি বাচ্চাটার ইন্টারেস্টকে ভেবেছো, কিন্তু যখন তুমি নিজের দেশকে ভাবছো, মানে অর্থাৎ যখন তুমি ব্রিটিশদেরকে তাড়ানোর কথা ভাবছো, তুমি নিজেদের ভালোর কথা ভাবছো, পুরো কান্ট্রির ভালোর কথা ভাবছো, ন্যাশনাল ইন্টারেস্ট, সবাইকার যাতে ভালো হবে সেটার কথা ভাবছো। দের ইজ নো কোয়েশ্চেন হেয়ার আইদার অফ পিটি অর অফ লাভ। এখানে করুণারও কোনো জায়গা নেই, ভালোবাসারও কোনো জায়গা নেই। ইফ ইউ সে দ্যাট দি অ্যাকশনস অফ দ্য ইংলিশ বিং ইভিল রিপ্রেজেন্ট ফায়ার, and that they proceed to their actions through ignorance, and that therefore they occupy the position of a child, and that you want to protect such a child, then you will have to overtake every evil action of that kind by whomsoever committed. ওকে, তাহলে কি বলছে যে ইফ ইউ সে দ্যাট দ্য অ্যাকশনস অফ দ্য ইংলিশ বিং ইভিল রিপ্রেজেন্ট ফায়ার, যদি তুমি এটা বলতে চাও যে ওই 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 যে ফায়ারটা যেটা আমি একটু আগে বলছিলাম যে এটা একটা মেটাফরিক্যাল ফায়ার, নট সত্যিকারের আগুন নয়, তো তুমি যদি ওই আগুনটা রিপ্রেজেন্ট করাতে চাও যে ইংলিশদের যে ইভিল অ্যাটিটিউড, সেটাকে তুমি যদি আগুন দিয়ে রিপ্রেজেন্ট করাতে চাও, অ্যান্ড দ্যাট দে প্রসিড টু দেয়ার অ্যাকশনস থ্রু ইগনোরেন্স, আর তারা নিজেদের অজ্ঞতার জন্য সেই আগুনের দিকে ছুটে যাচ্ছে, and that therefore they occupy the position of a child, and that you want to protect such a child, আর তুমি এরকম একটা শিশুকে বাঁচাতে চাইছো,
দেন ইউ উইল হ্যাভ টু ওভারটেক এভরি ইভিল অ্যাকশন অফ দ্যাট কাইন্ড। তাহলে তোমাকে কি করতে হবে, এরম যত খারাপ কাজ তারা করেছে বা অন্য যে কেউ করবে তাদের সবাইকে তোমাকে আটকাতে হবে। কাইন্ড বাই হুম সো এভার কমিটেড, মানে যেই করে থাকুক তাকে তোমায় আটকাতে হবে। অ্যান্ড অ্যাজ ইন দ্য কেস অফ ইভিল চাইল্ড ইউ উইল হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর সেলফ। আর কিছু ক্ষেত্রে এই ইভিল চাইল্ডের জন্য তোমাকে নিজেকেও স্যাক্রিফাইস করতে হতে পারে। ইফ ইউ আর কেপেবল অফ সাচ ইমমেজারেবল পিটি আই উইশ ইউ ওয়েল ইন ইটস এক্সারসাইজ। যদি তোমার মনের মধ্যে সেই জিনিসটা থেকে থাকে, সেই করুণা থেকে থাকে, তাহলে তুমি নিজের কাজ করতে পারো। অর্থাৎ আমাদের ব্রুট ফোর্স যে জিনিসটা, অর্থাৎ মানে শারীরিক বল প্রয়োগ করে কোনো ভাবে ভারতকে স্বাধীন করা, সেই জিনিসটার ভাবনার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটাই তিনি বলছেন। এবং তিনি তার সাথে আরেকটা জিনিস অ্যাড করছেন, দেয়ার ইজ অ্যানাদার ফোর্স, যেটা ফিজিক্যাল ফোর্স ঠিক নয়, সেই অ্যানাদার ফোর্সটা হচ্ছে সোল ফোর্স আর ট্রুথ ফোর্স। আমরা এবার প্যাসিভ রেজিস্ট্যান্স স্টার্ট করি, দেখা যাক। রিডার, is there any historical evidence as to the success of what you have called soul force or truth force? তাহলে তুমি যে সোল ফোর্স বা যে ট্রুথ ফোর্সের কথা বলো, অর্থাৎ আত্মার যে ক্ষমতা, সত্যের যে ক্ষমতা, তুমি যে এই কথাগুলো বলো বা আপনি যে কথাগুলো বলেন, সেগুলো কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স আছে, কোনো ঐতিহাসিক মানে সত্য কি সেগুলো? ইতিহাসে এর আগে কখনো কেউ ব্যবহার করেছেন? No instance seems to have happened of any nation having risen through soul force. আমি তো অন্তত এরকম কোনো নেশনকে জানি না যেটা সোল ফোর্সকে ব্যবহার করে সেই নেশন তৈরি হয়েছে, সেই জাতি গড়ে উঠেছে। তাদের কোনো ফিজিক্যাল ফোর্স নেই, তারা সোল ফোর্সকে ইউজ করে শক্তিশালী হয়েছে। আমি অন্তত এরকম কোনো জাতির কথা জানি না। I still think that the evil doers will not cease doing evil without physical punishment. আমি এখনো এটাই ভাবি, দ্যাট দি এভিল ডুয়ার্স উইল নট সিজ ডুইং ইভিল। যদি মানে যারা এভিল ডুয়ার, যারা খারাপ কাজ করে, তারা খারাপ কাজ করা বন্ধ করবে না উইদাউট ফিজিক্যাল পানিশমেন্ট। তাদের শারীরিকভাবে শাস্তি যদি না দেওয়া হয়, ফিজিক্যাল পানিশমেন্ট যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা থামবে না, তারা চলতেই থাকবে, এইভাবেই তারা এগিয়ে যাবে। এডিটার, দ্য পোয়েট তুলসীদাস হ্যাজ সেড অফ রিলিজিয়ন, পিটি or love, of religion, pity or love is the root as egotism of the body. তাহলে তুলসীদাসের কথা তিনি বলছেন যে তিনি কি বলেছেন, যে অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মের ক্ষেত্রে বা আচার অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে পিটি অর লাভ ইজ দ্য রুট। মানুষের প্রতি আমাদের যে করুণা, সেখান থেকেই মানে আমাদের সেইখান থেকেই যেন যাত্রাটা বা জার্নিটা স্টার্ট হয়। কিসের? আর একটা কথা তিনি বলছেন, অ্যাজ ইগোটিজম অফ দ্য বডি। ইগোটিজম শব্দটাকে এরমভাবে, ইগোটিজম শব্দটার মিনিং এরকম হয় যে যখন আমরা খুব এক্সেসিভলি চিন্তিত হয়ে পড়ি, মানে খুব একটা নিজেদেরকে নিয়ে নিজের একটু ভাবতে বসে পড়ি, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় ইগোটিজম অফ দ্য বডি। তাহলে শরীর নিয়ে আমরা যখন এরকম ভাবনা চিন্তার মধ্যে যাই, সেটা হচ্ছে ইগোটিজম। এবং সেখানে কি বলছেন তিনি, therefore we should not abandon pity so long as we are alive. তাহলে আমাদের কি হয়, যে আমাদের ভাবনা চিন্তাগুলো, সেগুলো মানে সেগুলোর রুট, সেগুলোর একদম মূল, সেটা কি থেকে হয়? করুণা এবং ভালোবাসা থেকে। তাই উই শুড নট অ্যাবান্ডন পিটি সো লং অ্যাজ উই আর অ্যালাইভ। কাজে আমাদের করুণা করা কারুর ওপর বা কোনো পরিস্থিতির ওপর, সেটা ছেড়ে দেওয়াটা উচিত নয়। দিস অ্যাপিয়ার্স টু মি টু বি এ সায়েন্টিফিক ট্রুথ। এটা আমার কাছে একটা বিজ্ঞান লব্ধ একটা সত্যের মতো। I believe in it as much as I believe in 2 and 2 being 4. আমি এটাতে ঠিক ততটাই বিশ্বাস করি যতটা আমি বিশ্বাস করি কিসে, যে 2 আর 2 মিলে 4 হয়। The force of love is the same as the force of the soul or truth. ভালোবাসার ফোর্স মানে তার যে পাওয়ার, সেটা ঠিক ততটাই ক্ষমতাশালী, কীরকম? ঠিক আমাদের আত্মার যে ক্ষমতা বা সত্যের যে ক্ষমতা, ঠিক তার মতো। উই হ্যাভ এভিডেন্স অফ ইটস ওয়ার্কিং অ্যাট এভরি স্টেপ। আমরা প্রত্যেক পদে পদে এর উদাহরণ দেখতে পাই। দ্য ইউনিভার্স উড ডিসঅ্যাপিয়ার উইদাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্যাট ফোর্স। তো এই জগৎটা থাকতোই না যদি না এই সোল ফোর্স বা ট্রুথ ফোর্স থাকতো। হ্যাঁ, অর্থাৎ
আমাদের আমাদের নিজেদের ভেতরে কিছু পাওয়ার থাকে, সেইটার কথাই তিনি বলছেন। বাট ইউ আস্ক ফর হিস্টোরিক্যাল এভিডেন্স, কিন্তু তুমি তো ঐতিহাসিক কোনো ভিত্তি আছে কিনা সেটা জানতে চাইছো। ইট ইজ দেয়ার ফর নেসেসারি টু নো হোয়াট হিস্ট্রি মিনস। তাহলে আগে আমরা এইটা বোঝার চেষ্টা করি যে ইতিহাস কি। দ্য গুজরাটি ইকুইভ্যালেন্ট মিনস ইট সো হ্যাপেন্ড, অর্থাৎ যা ঘটেছিল বা এইভাবে যা হয়েছিল সেটা যে হিস্ট্রির। গুজরাটি কেন, আমরা যে কোনো ভাষাতেই হয়তো তার তাই মানে পাব। ইফ দ্যাট ইজ দ্য মিনিং অফ হিস্ট্রি, ইট ইজ পসিবল টু গিভ কোপিয়াস এভিডেন্স। যদি তাই হিস্ট্রি হয়, হ্যাঁ, যা হয়ে গেছে আগে যদি সেটাকেই হিস্ট্রি বলে, তাহলে এরকম অনেক কপিয়াস এভিডেন্স, মানে যে এভিডেন্সকে আমরা কপি করতে পারি, এরকম অসংখ্য এভিডেন্স তাহলে দেওয়া যায়। বাট ইফ ইট মিনস দ্য ডুইংস অফ কিংস অ্যান্ড এম্পারার্স, দেয়ার ক্যান বি নো এভিডেন্স অফ সোল ফোর্স অর প্যাসিভ রেজিস্ট্যান্স ইন সাচ হিস্ট্রি। তাহলে কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ইতিহাস বলতে কি বুঝি, রাজা বা সম্রাটরা যা করে গেছেন আর কি। তাহলে যদি তুমি ইতিহাস বলতে তাই বোঝো যে সম্রাট এবং রাজাদের যে কীর্তি, তাহলে তুমি সেখানে কোনোদিনই সোল ফোর্স অথবা প্যাসিভ রেজিস্ট্যান্সের কোনো কথা তুমি শুনবে না সেখানে। ইউ ক্যান নট এক্সপেক্ট সিলভার ওর ইন এ টিন মাইন। তো তুমি কখনোই রূপোর যে আকরিক, সিলভার ওর, ওর মানে হচ্ছে আকরিক, যেখান থেকে রূপো তৈরি হয়, সেটা একটা টিনের যে ইয়ে হয়েছে, যেখান থেকে, যেখানে খুঁড়লে টিন পাওয়া যায়, তুমি সেখানে কোনোদিনই পাবে না। History, as we know it, is a record of the wars of the world, and so there is a proverb among Englishmen that a nation which has no history, that is no wars, is a happy nation. তাহলে হিস্ট্রি আমরা যেভাবে জেনেছি ইজ এ রেকর্ড অফ দ্য ওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। হিস্ট্রিতে নথিবদ্ধ থাকে সারা পৃথিবীতে যে যুদ্ধ বা ইত্যাদি চলে, সেটা নথিবদ্ধ থাকে হিস্ট্রিতে। তাই সো দেয়ার ইজ এ প্রভার্ব এবং ইংলিশম্যান, তো ইংলিশম্যানদের মধ্যে বা ইংরেজদের মধ্যে একটি প্রবাদ প্রচলিত আছে, কি সেটা, দ্যাট এ নেশন হুইচ হ্যাজ নো হিস্ট্রি, দ্যাট ইজ নো ওয়ার্স। তো যে যে দেশ বা যে জাতির কোনো এরকম ইতিহাস নেই, যেখানে যুদ্ধের কোনো ইতিহাস নেই, ইজ এ হ্যাপি নেশন, সেটা একটা খুব সুখী রাষ্ট্র বলা যায় বা জাতি বলা যায়। How kings played, how they became enemies of one another, how they murdered one another is found accurately recorded in history. And if this were all that had happened in the world, it would have been ended long ago. তো কিভাবে হাউ কিংস প্লেড, কিভাবে কিংরা কি সিদ্ধান্ত নিতেন, কি করতেন, হাউ দে বিকেম এনিমিজ অফ ওয়ান অ্যানাদার, কি করে একে অন্যের শত্রু হয়ে উঠলেন, হাউ দে মার্ডার্ড ওয়ান অ্যানাদার, একে অন্যকে হত্যা করতেন কিভাবে, ইজ ফাউন্ড অ্যাকিউরেটলি রেকর্ডেড ইন হিস্ট্রি, সেটা ইতিহাসে অত্যন্ত সুনিপুণভাবে সেটা নথিবদ্ধ করা থাকে। অ্যান্ড ইফ দিস ওয়ার অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড, আর যদি শুধু এইগুলোই হয়ে থাকতো পৃথিবীতে, ইট উড হ্যাভ বিন এন্ডেড লং এগো, বহুদিন আগেই পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেত, মানুষ বলে কিছু থাকতো না। ইফ দ্য স্টোরি অফ দ্য ইউনিভার্স হ্যাড কমেন্সড উইথ ওয়ার্স, নট এ ম্যান উড হ্যাভ বিন ফাউন্ড অ্যালাইভ টুডে। যদি পৃথিবীর ইতিহাস বা পৃথিবীর মানে বিশ্বের গল্পটা যদি সেই যুদ্ধ বা ইত্যাদি নিয়েই হতো, তাহলে কোনো মানুষ আজ আর বেঁচে থাকতো না। Those people who have been warred against have disappeared. As for instance, the natives of Australia, of whom hardly a man was left alive by the intruders. কি বলছেন, those people who have been warred against, হ্যাঁ, তো যাদের যারা যারা those who have been warred against, যাদের এগেনস্টে লড়াই করা হয়েছে বা যারা কারোর এগেনস্টে লড়াই করেছে, রাদার এটাই ঠিক যে যারা অন্যের এগেনস্টে লড়াই করেছে তারা কবেই হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। For instance, the natives of Australia, of whom hardly a man was left alive by the intruders. তো সেখানে মানে এই নেটিভস অফ অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়ার যারা আদিম নিবাসী, তাদের মধ্যে প্রায় কেউই বেঁচে নেই যখন ইন্ট্রুডাররা সেখানে ঢুকলো। ইন্ট্রুডার মানে যারা জোর করে বা বলপূর্বক কোনো দেশে যারা প্রবেশ করে তাদের ইন্ট্রুডার বলা হয়। তো সেই ইন্ট্রুডাররা যখন প্রবেশ করলো, তো তাদের সাথে লড়াইয়ে অস্ট্রেলিয়ার যারা নেটিভ লোকজন ছিলেন, যারা আদিম নিবাসী ছিলেন, তারা কেউ প্রায় বাঁচলেনই না। মার্ক প্লিজ দ্যাট দিজ নেটিভস ডিড নট ইউজ সোল ফোর্স ইন সেলফ ডিফেন্স, অ্যান্ড ইট ডাজ নট রিকোয়ার মাচ ফোরসাইট টু নো দ্যাট দি অস্ট্রেলিয়ানস উইল শেয়ার দ্য সেম ফেট অ্যাজ দেয়ার ভিকটিমস। তাহলে কি
বলছে যে এখানে একটা জিনিস খেয়াল রাখো, মার্ক প্লিজ, দ্যাট দিজ নেটিভস ডিড নট ইউজ সোল ফোর্স ইন সেলফ ডিফেন্স। এই নেটিভরা সোল ফোর্স ব্যবহার করেননি, তারা ফিজিক্যাল ফোর্স ব্যবহার করতে চেয়েছিলেন। And it does not require much foresight to know that the Australians will share the same fate as their victims. তো এটাও খুব স্পষ্ট বা পরিষ্কার যে এখনকার যারা অস্ট্রেলিয়ার নিবাসী তারাও যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হন তাহলে তাদের কপালেও এই একই জিনিসই জুটবে, তারাও নিশ্চিহ্ন হয়ে যাবে যদি অন্য কোনো জাতি তাদের দেশকে দখল করতে যায় বা তাদের মধ্যে আবার যদি লড়াই বাঁধে। Those that take the sword shall perish by the sword. যারা তলোয়ার নিয়ে বাঁচে তারা তলোয়ারের আঘাতেই মারা যায়। With us, the proverb is that professional swimmers will find a watery grave. আমরা যে প্রবাদটা ব্যবহার করতে পারি যে যারা খুব দক্ষ সাঁতারু হন তারা জলের মধ্যেই তাদের সলিল সমাধি ঘটে। জলের মধ্যে মানে সলিল সমাধি মানে জলের মধ্যে ডুবে মরে যাও। The fact that there are so many men still alive in the world shows that it is based not on the force of arms but on the force of truth or love. এই যে জিনিসটা আমরা দেখতে পাই এখনকার সময় যে এত মানুষ যে রয়েছেন যারা বেঁচে রয়েছেন, এটা এটা এই জন্য নয় যে তারা কখনো বা কোনো সময় তারা আর্মস ব্যবহার করেছিলেন বা ইত্যাদির জন্য, হ্যাঁ, বরং তারা ব্যবহার করেছিলেন দ্য ফোর্স অফ ট্রুথ অর লাভ। তারা সত্যকে অথবা ভালোবাসার যে ক্ষমতা সেটাকে তারা ইউজ করেছিলেন, ব্যবহার করেছিলেন। তাই আজও মানব সভ্যতা দাঁড়িয়ে রয়েছে বা টিকে রয়েছে। Therefore, the greatest and most unimpeachable evidence of the success of this force is to be found in the fact that, in spite of the wars of the world, it still lives on. কাজেই সব থেকে বড় মানে সব থেকে দ্য গ্রেটেস্ট অ্যান্ড আনইমপিচেবল মানে যেটাকে ডিসকার্ড করা যায় না বা যেটাকে মানে দেখবো না বা ভাববো না এরকম ভাবা যায় না, সেরকম একটা এভিডেন্স হচ্ছে অফ দ্য সাকসেস অফ দিস ফোর্স। হ্যাঁ, মানে এই যে ফোর্সটা, এই সোল ফোর্স বা ট্রুথ ফোর্স, তার সাকসেসটা এখানেই দেখা যায়। ফাউন্ড ইন দ্য ফ্যাক্ট দ্যাট এই বিষয়টাতে সেটা দেখতে পাওয়া যায় খুব স্পষ্টভাবে, দ্যাট ইন স্পাইট অফ দ্য ওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড ইট স্টিল লিভস অন। এত যে যুদ্ধ হলো সারা পৃথিবীতে, সারা বিশ্বে, তাও কিন্তু পৃথিবীটা চলছে এখনো। Thousands, indeed tens of thousands, depend for their existence on a very active working of this force. হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মানুষ ব্যবহার করেন এই জিনিসটাকে, দ্য অ্যাক্টিভ ওয়ার্কিং অফ দিস ফোর্স। এই যে শক্তি, সোল ফোর্স বা ট্রুথ ফোর্স, এটাকে ব্যবহার করেন এবং তাতেই তারা কিন্তু এক্সিস্ট করেন, লড়াই করে নয়। লিটল কোয়ারেলস অফ মিলিয়ন্স অফ ফ্যামিলি Little quarrels of millions of families in their daily lives disappear before the exercise of this force. তাহলে কি হয় যে বড় বড় ফ্যামিলির ঝগড়া সব থেমে যায়, বড় বড় ফ্যামিলির যে ঝগড়া তা থেমে যায় যখন তারা এই ফোর্সটাকে ব্যবহার করেন। হান্ড্রেডস অফ নেশনস লিভ ইন পিস। শয়ে শয়ে দেশ, শয়ে শয়ে জাতি তারা শান্তিতে বাস করে। হিস্ট্রি ডাজ নট অ্যান্ড ক্যান নট টেক নোট অফ দিস ফ্যাক্ট। হিস্ট্রি এই জিনিসের কোনো রেকর্ড রাখতে পারে না। হিস্ট্রির কাছে বা ইতিহাসের কাছে এর কোনো ইয়ে নেই। মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাস করছে, এই বর্ণনা ইতিহাসে থাকে না। হিস্ট্রি ইজ রিয়েলি আ রেকর্ড অফ এভরি ইন্টারাপশন অফ দ্য ইভেন ওয়ার্কিং অফ দ্য ফোর্স অফ লাভ অর অফ দ্য সোল। তাহলে হিস্ট্রি ইজ রিয়েলি রেকর্ড অফ এভরি ইন্টারাপশন। তাহলে হিস্ট্রি কি রেকর্ড করে? ইন্টারাপশন, যেখানে ইন্টারাপ্ট হয়, যেখানে বাধাপ্রাপ্ত হয়, অফ দ্য ইভেন ওয়ার্কিং অফ দ্য ফোর্স অফ লাভ অর অফ দ্য সোল। তাহলে যে লাভ ফোর্স বা সোল ফোর্স, সেটার মানে যেভাবে সেটা কাজ করার কথা সেটা যদি না করে, কোনো কারণে যদি সেখানে একটা ইন্টারাপশন আসে, একটা বাধা আসে, তাহলে ইতিহাস সেটাকে নথিবদ্ধ করে। Two brothers quarrel, one of them repents and reawakens the love that was lying dormant in him. The two again begin to live in peace. Nobody takes note of this. দুজন ভাই ঝগড়া করলো, তাদের মধ্যে একজনের খুব অনুশোচনা হলো এবং সে মনে করলো যে না না, ও তো আমার ভাই, আমার ওকে ভালোবাসা উচিত, এবং তারা আবার দুজনা একসাথে বাস করতে শুরু করলো। Nobody takes note of this. কেউ এর এই জিনিসের বর্ণনা কেউ
রাখে না, এই তথ্য কেউ লিপিবদ্ধ করে না। বাট ইফ দ্য টু ব্রাদার্স through the intervention of solicitors or some other reason take up arms or go to law, which is another form of the exhibition of brute force, their doings would be immediately noticed in the press. They would be the talk of the neighbors and would probably go down to history. কিন্তু যদি এই দুই ভাই through the intervention of solicitors or some other reason take up arms or go to law, যদি তারা তাদের মধ্যে সলিসিটার্স মানে যারা মিটমাট করিয়ে দেবেন তাদের ঝগড়া, যদি এরকম কোনো মানুষকে প্রবেশ করতে দেয়, অথবা যদি তারা কোনো কারণে আর্মস তুলে দেয় নিজের হাতে, অথবা তারা যদি আইনের শরণাপন্ন হয়, অথবা হুইচ ইজ অ্যানাদার ফর্ম অফ এক্সিবিশন অফ ব্রুট ফোর্স। তো আইনের শরণাপন্ন হওয়াটাও কিন্তু একটা ব্রুট ফোর্স, মানে আমি নিজে কিছু করছি না, অন্যকে দিয়ে করাচ্ছি। তো দেয়ার ডুইংস উড বি ইমিডিয়েটলি নোটিসড ইন দি প্রেস, তাহলে তাদের এই যে অ্যাক্টিভিটি সেটা সাথে সাথে প্রেসে উঠে আসবে, অর্থাৎ খবরের শিরোনাম হবে। দে উড বি দ্য টক অফ দেয়ার নেইবার্স অ্যান্ড উড প্রবাবলি গো ডাউন টু হিস্ট্রি, তারা তাদের নেইবার প্রতিবেশীদের আলোচনার বিষয়বস্তু হবেন বা কেন্দ্রবিন্দুতে থাকবেন, এবং তাদের এই ইতিহাসটা কিন্তু লেখা হবে হিস্ট্রিতে। অ্যান্ড হোয়াট ইজ ট্রু অফ ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিজ ইজ ট্রু অফ নেশনস, তাহলে ফ্যামিলি এবং কমিউনিটির ক্ষেত্রে যেটা সত্য, জাতির ক্ষেত্রেও সেটা সত্য। দের ইজ নো রিজন টু বিলিভ দ্যাট দেয়ার ইজ ওয়ান ল ফর ফ্যামিলিজ অ্যান্ড অ্যানাদার ফর নেশনস। কখনো এরকম ভেবো না যে আমাদের মানে নিজেদের ফ্যামিলিগুলোর জন্য অর্থাৎ পরিবারের জন্য একরকম নিয়ম আর দেশ চালাতে আরেক রকম নিয়ম, এটা হয় না। আমরা যে ধরনের আইডিয়া, যে ধরনের আদর্শবিধি মেনে চলি একটা সংসার চালানোর ক্ষেত্রে বা একটা পরিবারের ক্ষেত্রে, আমাদের সেই বোধ বা সেই ধ্যান ধারণাটাই দেশ চালানোর সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। There is no reason. Okay, so history then is a record of an interruption of the course of nature. তাহলে ইতিহাস কি লিপিবদ্ধ করে? নেচার অর্থাৎ প্রকৃতি অথবা আমাদের যেটা স্বভাব, সেটার যদি কোনো ইন্টারাপশন হয়, সেটা যদি কোনো চেঞ্জ হয়, সেটাকে লিপিবদ্ধ করে ইতিহাস। Now, soul force being natural is not noted in history. সোল ফোর্সটা কি হয়? ইট ইজ ন্যাচারাল, এটা আমাদের স্বভাবের মধ্যেই থাকে, কাজে এটা হিস্ট্রিতে লেখা হয় না বা ইতিহাসে এর স্থান পায় না। According to what you say, it is plain that instances of this kind of passive resistance are not to be found in history. তাহলে আমাদের একটা জায়গা ক্লিয়ার রাখতে হবে যে প্যাসিভ রেজিস্ট্যান্স টার্মটা, ব্রুট ফোর্সের উল্টো শব্দ হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্সকে কীভাবে অ্যাচিভ করা যায়? থ্রু সোল ফোর্স বা ট্রুথ ফোর্স। ওকে, দেখা যাক। According to what you say, it is plain that instances of this kind of passive resistance are not to be found in history. তো তুমি যেরকম বলছো বা আপনি যেরকম বলছেন, তাতে প্যাসিভ রেজিস্ট্যান্সের কোনো মানে ব্যাখ্যা অথবা কোনো উদাহরণ আমরা ইতিহাসে পাবো না। ইট ইজ নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড প্যাসিভ রেজিস্ট্যান্স মোর ফুললি। কাজে আরও ডিটেলসে বোঝা দরকার প্যাসিভ রেজিস্ট্যান্স জিনিসটা কি। ইট উইল বি বেটার দেয়ার ফর ইফ ইউ এনলার্জ আপন ইট। প্লিজ আপনি একটু ডিটেলসে বলুন, একটু বিস্তারিত বলুন। জাস্ট আ মোমেন্ট। Okay, so editor, passive resistance is a method of securing rights by personal suffering. প্যাসিভ রেজিস্ট্যান্স হচ্ছে সেই পন্থা, সেই মেথড যেখানে নিজের অধিকারকে কায়েম করতে হয় নিজে একটু কষ্ট ভোগ করে। তাহলে কি, আরেকবার এই লাইনটা পড়ে যাক। প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ এ মেথড অফ সিকিউরিং রাইটস বাই পার্সোনাল সাফারিং। নিজে একটু সাফার করবো ঠিকই, কিন্তু নিজের অধিকারটা কায়েম করা যায় প্যাসিভ রেজিস্ট্যান্সের মাধ্যমে এইভাবে। ইট ইজ দ্য রিভার্স অফ রেজিস্ট্যান্স বাই আর্মস, অর্থাৎ যেটাকে আমরা ব্রুট ফোর্স এর আগে চ্যাপ্টারে আমরা দেখলাম, তাহলে এটা ঠিক তার উল্টো। When I refuse to do a thing that is repugnant to my conscience, I use soul force. যখন আমি এরকম কোনো কাজ করতে চাই না যেটা আমার, কি হয় যে আমরা কখনো কখনো কোনো কাজ করতে গেলে সেটা আমাদের সামনে মনে হতে পারে যে আমি এতখানি নিচে নেমে যাব। সো এই জিনিসটা, এই বোধটা যদি আমাদের কাছে আসে,
আচ্ছা, রিপাগনেন্ট শব্দটার মিনিংটাকে আমাদেরকে বুঝতে হবে, যে যেটা আমাদের স্ট্যান্ডার্ডের মতো নয়, মানে আমার থেকে খারাপ, আমি যে কাজটা করতে চলেছি সেটা আমার জায়গায় থাকা একজন মানুষের করা উচিত নয়, এরকম। সো ওয়েন আই রিফিউজ টু ডু সাচ এ থিং দ্যাট ইজ রিপাগনেন্ট টু মাই কনসায়েন্স, আমার বিবেকের কাছে যেটা খারাপ বলে মনে হয়, যখন আমি সেই রকম কোনো কাজ করব না বলে ঠিক করি, আই ইউজ সোল ফোর্স, আমি নিজের আত্মার শক্তিকে ব্যবহার করি। For instance, the government of the day has passed a law which is applicable to me. I do not like it. ধরা যাক যে গভর্নমেন্ট হয়তো একটা নতুন আইন বের করলো, সেই আইনটা আমার উপর অ্যাপ্লিকেবল। আই ডু নট লাইক ইট, হয়তো আমি সেই আইনটা পছন্দ করি না। ইফ বাই ইউজিং ভায়োলেন্স আই ফোর্স দ্য গভর্নমেন্ট টু রিপিল দ্য ল, আই এম এমপ্লয়িং হোয়াট মে বি টার্মড বডি ফোর্স। যদি আমি এখন ভায়োলেন্স ব্যবহার করি, ইফ আই ফোর্স দ্য গভর্নমেন্ট টু রিপিল দ্য ল, যদি আমি গভর্নমেন্টকে বাধ্য করি শারীরিক বল প্রয়োগ করে যে আপনি এই আইন ফিরিয়ে নিন, আই এম এমপ্লয়িং হোয়াট মে বি টার্মড বডি ফোর্স। তাহলে আমি যেটাকে ব্যবহার করব তখন সেটা কি হবে? সেটা হচ্ছে বডি ফোর্স বা ফিজিক্যাল ফোর্স। ইফ আই ডু নট ওবে দ্য ল অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য পেনাল্টি ফর ইটস ব্রিচ, আই ইউজ সোল ফোর্স। ইট ইনভলভস স্যাক্রিফাইস অফ সেলফ। কিন্তু যদি আমি আইনটা না মানি, এবং আইনটা না মানার জন্য যদি আমাকে কোনো, আমার ওপর যে শাস্তিটা রয়েছে সেটা যদি আমি মাথা পেতে নিই, তাহলে আমি ব্যবহার করছি, মানে আমি যে আইডিয়াল, যে আদর্শটার নিয়ে আমি বেঁচে রয়েছি, সেটাকে বলা হবে সোল ফোর্স। ইট ইনভলভস স্যাক্রিফাইস অফ সেলফ। এর মধ্যে কি লুকিয়ে আছে? স্যাক্রিফাইস অফ সেলফ, নিজের মানে আত্মবলিদান এর মধ্যে লুকিয়ে থাকে। কনসেপ্টটা আমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, আমরা ঠিক এইরকম ধরনের বর্তমান সামাজিক পরিস্থিতিতে আমরা নেই। আমি এটা টেক্সটের থেকে আলাদা করেই বলছি, যে আমরা যদি এরকমভাবে ভাবি যে কাল সকাল থেকে একটা নতুন নিয়ম চালু হলো, যে নিয়মটা আমরা মানছি না, মানে যে নিয়মটা আমাদের কাছে খুবই ডেরোগেটরি, আমাদেরকে খুবই ছোট করে দেখাচ্ছে যে আইন বা যে নিয়মের জন্য, আমরা যেটা করতে পারি, আমরা বল প্রয়োগ করে আমরা আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে, বিডি অফিস অথবা জেলা শাসকের যে দফতর, আমরা সেখানে গিয়ে বিদ্রোহ করতে পারি। আমরা মানবো না, চারিদিকে আগুন লাগিয়ে দিতে পারি আমরা। ঠিক অনেক অনেক সময় হয়ও, মানে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগেই বিভিন্ন কারণে অনেক জায়গায় অনেক রকমের এরকম অশান্তি হয়েছে, আমরা খবরে শুনতে পাই। তাহলে তিনি বলছেন, এডিটর বলছেন যে তখন আমরা কি ব্যবহার করছি? আমরা বডি ফোর্স ব্যবহার করছি। কিন্তু আমাদের কি করা উচিত ছিল সেই পরিস্থিতিতে? আমরা সেই জিনিসটাকে মানব না, এরকম একটা স্ট্যান্ড পয়েন্ট আমরা নিতাম, এবং তার জন্য যে শাস্তি দেওয়ার অথরিটি আমাদেরকে যে শাস্তি দেবে, আমরা সেই শাস্তি মাথা পেতে নিতাম। তাহলে তখনই আমরা বলতে পারতাম যে আমরা ব্যবহার করেছি কি? সোল ফোর্স, আত্মার যে ক্ষমতা, নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা, আমরা সেটাকে ব্যবহার করেছি। ইট ইনভলভস স্যাক্রিফাইস অফ সেলফ। এখন আমরা যদি এইটা মনে করি যে আমার তো ক্ষতি হয়ে গেল এতে, আমি তো নিজের দাবিটাকে জানাতে পারলাম না, সেটা হবে না। এখানে একটা স্যাক্রিফাইস, একটা আত্মবলিদান অবশ্যই থাকবে। Everybody admits that sacrifice of self is infinitely superior to sacrifice of others. এটা সবাই মানবেন যে স্যাক্রিফাইস অফ সেলফ, অর্থাৎ নিজের মানে অর্থাৎ আত্মবলিদান, দ্যাট ইজ ইনফাইনাইটলি সুপিরিয়র, সেটা অনেক বড়, অনেক মহৎ। কিসের এগেনস্টে? টু স্যাক্রিফাইস অফ আদার্স, মানে অন্যকে বলি দেওয়ার থেকে নিজে আত্মবলিদান দেওয়া আর কি, মানে নিজের আত্মবলিদান, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গ্রহণযোগ্য। Moreover, if this kind of force is used in a cause that is unjust, only the person using it suffers. যাই হোক, if this kind of force is used in a cause, যদি এই ধরনের একটা ফোর্সকে ব্যবহার করা হয় in a cause that is unjust, এরকম একটা কারণের ক্ষেত্রে যেটা আনজাস্ট, যেটা ঠিক জাস্টিফাইবেল না, মানে যেটা ঠিক মেনে নেওয়া যায় না, এরকম যদি কোনো ঘটনা থাকে, সেখানে যদি এই ধরনের ফোর্স মানে সোল ফোর্সকে যদি ব্যবহার করা যায়, অনলি দ্য পার্সন ইউজিং ইট সাফার্স। যে মানুষ সোল ফোর্সকে ইউজ করছেন সেই একজন মানুষ তিনি আঘাত পান, সবাই নয়। হি ডাজ নট মেক আদার্স সাফার ফর হিজ মিস্টেক্স। নিজের ভুলের জন্য তিনি অন্যকে শাস্তি দেন না বা অন্যকে সাফার করান না, মানে
সেই রকম ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যেতে বাধ্য করেন না। মেন হ্যাভ বিফোর নাও men have done many things which were subsequently found to have been wrong. এর আগে মানুষ অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন যেটা ভুল ছিল। No man can claim that he is absolutely in the right or that a particular thing is wrong because he thinks so. যাই হোক, এর আগে অনেকে ভুল করেছেন এবং কোনো মানুষই এই দাবি করতে পারেন না যে তিনি সম্পূর্ণ সঠিক অথবা কোনো একটা নির্দিষ্ট বিষয় সেটা ভুল কারণ তিনি মনে করেন যে সেটা ভুল তাই জন্য। বাট ইট ইজ রং ফর হিম সো লং অ্যাজ দ্যাট ইজ হিজ ডেলিভারেট জাজমেন্ট। কিন্তু ভুলকেই যে এটা তিনি ডেলিভারেট জাজমেন্ট করছেন, মানে তিনি যেন ইচ্ছাকৃত একটা বিচার নিজেই করে ফেলছেন এই জিনিসটার, এটা ভুল জিনিস, এটা করাটা ঠিক নয়। It is therefore meet that he should not do that which he knows to be wrong. কাজেই এটা হওয়া উচিত যে তিনি সেই কাজটা করবেন না যেটা তিনি জানেন যেটা ভুল। এটাকে খুব সহজেই বলা যায় যে সাপোজ ট্রেনের টিকিট কেটে না ওঠা, তাহলে কোনো মানুষ এই কাজটা কখনোই করবেন না ট্রেনের টিকিট কেটে না ওঠার। যাই হোক, তাহলে কি করবেন তিনি? অ্যান্ড সাফার দ্য কনসিকুয়েন্স। একটু ভুল বললাম, যে যদি ট্রেনের টিকিটের ভাড়া হঠাৎ করে কালকে থেকে বাড়িয়ে দেয়, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা বিদ্রোহ করতে পারি, কিন্তু আমরা সেটা না করে কালকে সকালবেলা ট্রেনের টিকিট না কেটে আমরা ট্রেনে উঠব এবং যে ফাইন আমাদের করা হবে আমরা সেই ফাইন দিতে রাজি থাকব। এবং সেটাই এখানে বলছি, ইট ইজ দেয়ার ফর মি দ্যাট হি শুড নট ডু দ্যাট হুইচ হি নোজ টু বি রং অ্যান্ড সাফার দ্য কনসিকুয়েন্স হোয়াট এভার ইট মে বি। তো তার জন্য যে শাস্তি পাওয়ার সে শাস্তি মাথা পেতে নেব। দিস ইজ দ্য কি টু দ্য ইউজ অফ সোল ফোর্স। এটাই হচ্ছে সোল ফোর্সের আসল ভিত্তি, আসল যে ভাবনা। রিডার, you would then disregard laws, that is rank disloyalty. We have always been considered a law-abiding nation. You seem to be going even beyond that extremists. They say that we must obey the laws that have been passed, but that if the laws be bad, we must drive out the lawgivers even by force. কি বলছে রিডার? You would then disregard laws. তাহলে কি আপনি বলতে কি চাইছেন যে আমরা আইনকে মানব না? দিস ইজ র্যাঙ্ক ডিসলয়ালিটি। এটা তো সব থেকে বড় অপরাধ, ডিসলয়ালিটি। আমরা যে অনুগত বা আনুগত্য আমরা যে এই আইনের কাছে, সেটাই তো আমরা সরিয়ে দিচ্ছি সেই জিনিসটা। উই হ্যাভ অলওয়েজ বিন কনসিডার্ড আ ল অ্যাবাইডিং নেশন। আমরা বরাবর, সারা পৃথিবী আমাদেরকে চেনে যে আমরা আইন মেনে চলা একটা এরকম রাষ্ট্র। ইউ সিম টু বি গোয়িং ইভেন বিয়ন্ড দ্যাট এক্সট্রিমিস্ট। আপনি তো তারও বাইরে চলে যাচ্ছেন। দে সে দ্যাট উই মাস্ট ওবে দ্য লজ দ্যাট হ্যাভ বিন পাস্ট। তারা এটা বলেন যে আমাদের সেই আইন মেনে চলা উচিত যে আইনকে প্রণয়ন করা হয়েছে। বাট দ্যাট ইফ দ্য লজ বি ব্যাড উই মাস্ট ড্রাইভ আউট দ্য ল গিভার্স ইভেন বাই ফোর্স। এই যদি আইনটাই খারাপ হয় তাহলে আমাদের যিনি আইন প্রণয়ন করেছেন তাকেও ফোর্সফুলি বের করে দেওয়া উচিত, অর্থাৎ শারীরিক বল প্রয়োগ করে বের করে দেওয়া উচিত। এটা কারা বলেন? এক্সট্রিমিস্টরা। ওকে, আমরা এটা খেয়াল রাখবো। Editor, whether I go beyond them or whether I do not is a matter of no consequence to either of us. We simply want to find out what is right and to act accordingly. আমি তাদের থেকেও খারাপ কি না, আমি তাদের থেকেও ভালো না খারাপ, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এটা আমাদের কাছে কিছুই ম্যাটার করবে না। উই সিম্পলি ওয়ান্ট টু ফাইন্ড আউট হোয়াট ইজ রাইট অ্যান্ড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমাদের এটা বুঝতে হবে যে কোনটা সঠিক এই পরিস্থিতিতে, এবং আমাদেরকে সেই কাজটাই করতে হবে, সেই সিদ্ধান্তটাই আমাদের নিতে হবে। The real meaning of the statement that we are a law-abiding nation is that we are passive resistors. আসল যে মিনিং, the real meaning of the statement that we are a law-abiding nation, যে আমরা আইন মেনে চলি এরকম একটা রাষ্ট্র, তার আসল কারণটা হচ্ছে বা তার আসল ব্যাখ্যাটা হচ্ছে is that we are passive resistors. আমরা প্যাসিভ রেজিস্টার, আমরা অ্যাক্টিভভাবে কোনো কিছুর এগেনস্টে যাই না। When we do not like certain laws, we do not break the heads of lawgivers, but we suffer and do not submit to the laws. আমরা যখনই এরকম কোনো একটা আইন আসে যে আইনটা আমাদের কাছে প্রবলেমেটিক, আমরা প্রথমেই লড়াই করি না, আমরা প্যাসিভ রেজিস্ট্যান্স তার মধ্যে দেওয়ার চেষ্টা করি।
সো যারা আইন দিয়েছেন, যারা ল গিভার, তাদের মাথা ভেঙে ফেলবো আমরা বা মাথা ফাটিয়ে দেবো, আমরা এরকমটা ভাবি না। বাট উই সাফার, আমরা কষ্ট পাই নিজেরা, অ্যান্ড ডু নট সাবমিট টু দ্য লজ। আমরা সেই আইনের মানে আইনের বশে চলে যাই না, আমরা আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করি। দ্যাট উই শুড ওবে লজ ওয়েদার গুড অর ব্যাড ইজ এ নিউ ফ্যাঙ্গেলড নেশন। যে আমাদের আইন মেনে চলতে হবে, মানে সেটা ভালো না খারাপ সেটা বোঝার পরে, এটা একটা নিউ ফ্যাঙ্গেলড, ইট শুড নট বি নেশন, ইট ইজ নোশন। এটা একটা নতুন আবিষ্কার হয়েছে, এরকম একটা ভাবনা। দের ওয়াজ নো সাচ থিং ইন ফরমার ডেজ। এর আগে এরকম কোনো ভাবনা ছিল না। দ্য পিপল ডিসরিগার্ডেড দোজ লজ দ্যাট দে ডিড নট লাইক অ্যান্ড সাফার দ্য পেনাল্টিজ ফর দ্য ব্রিচ। যে আইন মানুষ পছন্দ করতেন না, তাহলে তারা তার জন্য নিজেরা সাফার করতেন, এবং তারা পেনাল্টি, মানে তার জন্য যদি কোনো ক্ষতিপূরণ দিতে হতো তারা দিতেন সেটাকে না মানার জন্য। পেনাল্টিজ ফর দ্য ব্রিচ, কোনো একটা ভাবনাকে না মানতে হতো, তারা ক্ষতিপূরণ দিতেন কিন্তু তার এগেনস্টে কিছু করতেন না। ইট ইজ কন্ট্রারি টু আওয়ার ম্যানহুড ইফ উই ওবে লজ রিপাগন্যান্ট টু আওয়ার কনসায়েন্স। ইট ইজ কন্ট্রারি টু আওয়ার ম্যানহুড, আমাদের পৌরুষে এটা বিপরীতে যায়, বা পৌরুষের একদম বিপরীতে থাকে। ইফ উই ওবে লজ রিপাগনেন্ট টু আওয়ার কনসায়েন্স, যদি আমরা সেই আইনকে মেনে চলি যেটা আমাদের বিবেকের বিরুদ্ধে আচরণ করে। সাচ টিচিং ইজ অপোজড টু রিলিজিয়ন অ্যান্ড মিনস স্লেভারি। এরকম শিক্ষা কি করে, বা এরকম শিক্ষা ইজ অপোজ টু রিলিজিয়ন অ্যান্ড মিনস স্লেভারি। যদি আমরা যে আইনটা রয়েছে সেটা আমাদের যদি পছন্দের না হয়, যদি সেটাকে আমরা ফলো করতে যাই, হ্যাঁ, আমাদের বিবেকের এগেনস্টে যদি সেটাকে ফলো করতে যাই, সাচ টিচিং ইজ অপোজ টু রিলিজিয়ন, এটা আমাদের ধর্মে সইবে না, মানে আমরা বাংলায় যদি বলি এরকম কথা। অ্যান্ড ইট মিনস স্লেভারি, আর এটা সব থেকে বড় কথা দাসত্ব, অন্যের কথা সম্পূর্ণ মেনে নেওয়া। ইফ দ্য গভর্নমেন্ট ওয়ার টু আস্ক আস টু গো অ্যাবাউট উইদাউট এনি ক্লোদিং, শুড উই ডু সো? যদি গভর্নমেন্ট নতুন একটা নিয়ম বের করে যে আমরা পোশাক পরে রাস্তায় বেরোতে পারবো না, এবং আমরা যদি পোশাক, আমরা আমরা কি তাহলে সেই কথা শুনে পোশাক পরবো না? আমরা কি করবো তাহলে সেই পরিস্থিতিতে? ইফ আই ওয়ার এ প্যাসিভ রেজিস্টার, আই উড সে টু দেম দ্যাট আই উড হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য ল। যদি আমি একজন প্যাসিভ রেজিস্টার হয়ে থাকি, তাহলে আমি এটাই ঘোষণা করব, আমার কিছু যায় আসে না তারা কি আইন বের করলেন কি না করলেন, আমি তো আমার পোশাক পরেই যাব, এরকম। But we have so forgotten ourselves and become so compliant that we do not mind any degrading law. কিন্তু আমরা নিজেদের ইতিহাসটাকে ভুলে গেছি, নিজেদের গরিমা ভুলে গেছি, এবং আমরা এত কমপ্লায়েন্ট হয়ে পড়েছি, আমরা সব কিছু নিয়ে কমপ্লাই করছি, মানে কমপ্লেন করছি আর কি। সব কিছু নিয়ে আমাদের যে কমপ্লেন, তো সেইটার জন্য কি হয়ে গেছে যে দ্যাট উই ডু নট মাইন্ড এনি ডিগ্রেডিং ল। কোনো খারাপ আইন হলেও যেন সেটা আমাদের কীভাবে সেটার সাথে ডিল করা উচিত সেই ভাবনাটাই আমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে না বা তৈরি করছে না। এ ম্যান হু হ্যাজ রিয়েলাইজড হিজ ম্যানহুড, হু ফিয়ার্স অনলি গড, উইল ফিয়ার নো ওয়ান এলস। একজন মানুষ, একজন পুরুষ, এটা ঠিক শুধুমাত্র পুরুষ নয়, একজন মানুষের কথাই বলা হচ্ছে যিনি নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন, যিনি শুধুমাত্র ঈশ্বরকে ভয় পান আর কাউকে নয়, উইল ফিয়ার নো ওয়ান এলস, তিনি অন্য কাউকে ভয় পাবেন না। ম্যান মেড লজ আর নট নেসেসারিলি বাইন্ডিং অন হিম। মানুষের তৈরি করা নিয়ম তাকে বাঁধতে পারে না। ইভেন দ্য গভর্নমেন্ট ডাজ নট এক্সপেক্ট এনি সাচ থিং ফ্রম আস। গভর্নমেন্টও কিন্তু আমাদের কাছ থেকে ঠিক এরকম একদম সেই সব কিছু মেনে চলতে হবে এরকম কিছু চায় না। দে ডু নট সে ইউ মাস্ট ডু সাচ অ্যান্ড সাচ এ থিং। তো তারা এরম বলে না যে তোমাকে এইটা এটা এটা করতেই হবে, বাট দে সে ইফ ইউ ডু নট ডু ইট উই উইল পানিশ ইউ। কিন্তু তারা এটা বলেন যে তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে পানিশ করব। We are sunk so low that we fancy that it is our duty and our religion to do what the law lays down. আমরা এতটাই নিচে চলে গেছি আমাদের ভাবনা বোধ চিন্তাগুলো, যে আমরা ভাবছি যে এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের রিলিজিয়ান, আমাদের যেন ধর্ম, যে যা কিছু আইনে দেওয়া রয়েছে সেটাকে মেনে চলতে হবে। If man will only realize that it is unmanly to obey laws that are unjust, no man's tyranny will enslave him. যদি মানুষ কোনোদিন বুঝতে পারে যে এটা হচ্ছে সব থেকে বড় অপৌরুষমূলক কাজ, টু ওবে লজ, আইনকে মেনে চলা, যে আইনগুলো হচ্ছে আনজাস্ট, যেটা
মেনে নেওয়া যায় না, এরকম আইনকে মেনে চলা, সেটা হচ্ছে পৌরসত্বহীনতা। এটা যখন মানুষ বুঝে যাবে, নো ম্যানস টাইরেনি উইল এনস্লেভ হিম, কোনো মানুষের ক্ষমতা হবে না তার উপরে বা তাকে দাসত্বর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার বা তাকে দাস বানিয়ে রাখার। দিস ইজ দ্য কি টু সেলফ রুল অর হোম রুল। এটাই হচ্ছে প্রধান চাবিকাঠি কিসের? সেলফ রুল অথবা হোম রুল, অর্থাৎ নিজেদেরকে শাসন করার। এটা হচ্ছে প্রথম এবং প্রধান বিষয়বস্তু। It is a superstition and ungodly thing to believe that an act of majority binds a minority. তাহলে এটা একটা সুপারস্টিশন। সুপারস্টিশন মানে এটা একটা অন্ধবিশ্বাস, অ্যান্ড আনগডলি থিং, ঠিক ঐশ্বরিক ব্যাপার নয় যখন আমরা এটাকে বিশ্বাস করি দ্যাট অ্যান অ্যাক্ট অফ এ মেজরিটি বাইন্ডস আ মাইনরিটি। মেজরিটি যে কাজ করবেন সেটা দিয়ে তিনি মাইনরিটিকেও কন্ট্রোল করবেন। Many examples can be given in which acts of majorities will be found to have been wrong and those of minorities to have been right. এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যেখানে মেজরিটি যে কাজটা করছে সেটা হয়তো ভুল ছিল, কিন্তু মাইনরিটিস মানে কিছু মানুষ যে ভাবনাটা ভাবছেন সেটা সঠিক ছিল। অল রিফর্মস ও দেয়ার অরিজিন টু দ্য ইনিশিয়েশন অফ মাইনরিটিস ইন অপোজিশন টু মেজরিটিস। পৃথিবীতে যত রিফর্ম হয়েছে, যত চেঞ্জেস এসছে পৃথিবীতে, সবগুলো কিন্তু এই পদ্ধতিতেই এসছে যে মেজরিটি কিছু একটা জিনিস ভেবেছে, আর গুটি কতক লোক, একজন হতে পারে, কিছু মানুষ হতে পারেন, তারা সবসময় ভেবেছেন যেটা ঠিক সেটাকে, এবং তার ফলেই কিন্তু রিফর্ম এসছে ধীরে ধীরে। আমরা যে কোনো একজন মানুষের উদাহরণ নিতে পারি, গ্যালিলিও। গ্যালিলিও জানতেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তিনি তার ওই ইয়ে দিয়ে, টেলিস্কোপ দিয়ে তিনি প্রুফ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাকিরা সবাই মনে করছিলেন যে তিনি ভুল, যদিও পরবর্তীকালে আমরা এখনকার দিনে জানি যে কে আসল সঠিক ছিল। ঠিক একইভাবে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে সিদ্ধান্তটা আজকে মনে হচ্ছে যে হয়তো ঠিক, কিছু মানুষ তারা অপোজ করছেন, আমরা ভাবছি যে তারা ভুল। কয়েক বছর বাদে গিয়ে দেখা যাচ্ছে যে যারা সেটাকে অপোজ করছিলেন হয়তো তারাই ঠিক ছিলেন। এনিওয়ে, এরকম অনেক উদাহরণ আমাদের চোখের সামনে ভাসে। এনিওয়ে, if among a band of robbers a knowledge of robbing is obligatory, is a pious man to accept the obligation? যদি এক দল ডাকাত থাকে, তাদের কাছে যদি প্রধান যে জ্ঞানটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয় যে কীভাবে ডাকাতি করতে হবে, যদি সেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়, ইজ এ পায়াস ম্যান টু অ্যাকসেপ্ট দ্যাট অব্লিগেশন। একজন পায়াস ম্যান, একজন পবিত্র মানুষ, একজন সাধারণ মানুষ, তিনিও কি সেই জিনিস জানতে যাবেন যে কীভাবে অন্যকে ডাকাতি করতে হয় বা অন্যের জিনিসপত্রকে লুট করতে হয়? So long as the superstition that men should obey unjust laws exists, so long will their slavery exist. যতদিন মানুষ এটা ভাববে যে আনজাস্ট ল আছে এবং তাকে মানতে হবে, that men should obey unjust laws, হ্যাঁ, যে এইটাকে তাদের মানতে হবে, so long will their slavery exist, ততদিন তারা কিন্তু দাসত্বের মধ্যেই আটকে পড়ে থাকবে। And a passive resistor alone can remove such a superstition. আর একজন প্যাসিভ রেজিস্টার একমাত্র ব্যক্তি যিনি এই জিনিস থেকে বা এই জিনিস থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেন বা মানুষকে বের করতে পারেন। To use brute force, to use gunpowder is contrary to passive resistance, for it means that we want our opponent to do by force that which we desire, but he does not. আমরা যখন ব্রুট ফোর্স ব্যবহার করি, অর্থাৎ যখন গান পাউডার ব্যবহার করি, অর্থাৎ বন্দুক, গান পাউডার মানে বন্দুক বা এরকম অস্ত্র যখন ব্যবহার করি, ইজ কন্ট্রারি টু প্যাসিভ রেজিস্ট্যান্স। এটা প্যাসিভ রেজিস্ট্যান্সের সম্পূর্ণ উল্টো। আমি একদম লেকচারের শুরুতেই বলেছিলাম ব্রুট ফোর্স, আগের যে চ্যাপ্টার তার নাম ব্রুট ফোর্স, এটার নাম প্যাসিভ রেজিস্ট্যান্স, এবং সেটা সম্পূর্ণ আলাদা। ফর ইট মিনস দ্যাট উই ওয়ান্ট আওয়ার অপোনেন্ট টু ডু বাই ফোর্স দ্যাট হুইচ উই ডিজায়ার বাট হি ডাজ নট। তাহলে আমরা তাকে দিয়ে এমন কিছু করাতে চাইছি হয়তো যেটা সে করতে চাইছিল না। And if such a use of force is justifiable, surely he is entitled to do likewise by us. এবং যদি such a use of force is justifiable, যদি এইরকম একটা ফোর্সের ব্যবহারকে যদি জাস্টিফাই করা যায়, অর্থাৎ সেটা সঠিক এরকম যদি বোঝানো যায়, surely he is entitled to do likewise by us. তাহলে আমরা যদি এটা বোঝাতে পারি যে, বা এটা বুঝিয়ে ফেলি যে অস্ত্র ব্যবহার করাটাই সঠিক পথ,
তাহলে সেও তো সেই জিনিসটাই করবে, সেও অস্ত্র ব্যবহার করবে। অ্যান্ড সো উই শুড নেভার কাম টু অ্যান এগ্রিমেন্ট। আর এইভাবে কী হবে, আমরা কোনো এগ্রিমেন্ট, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনোদিন পৌঁছবো না। উই মে সিম্পলি ফ্যান্সি লাইক দ্য ব্লাইন্ড হর্স মুভিং ইন এ সার্কেল রাউন্ড এ মিল। আমরা হয়তো মনে মনে জাস্ট একটা হয়তো ফ্যান্সি, একটা ইম্যাজিন করব, লাইক এ ব্লাইন্ড হর্স মুভিং ইন সার্কেল রাউন্ড এ মিল। একটা মিল, সেখানে কি হয়, যে ঘোড়া বা এরকম কোনো পশু, তারা ওই ঘুরে ঘুরে, মানে আমরা যেটাকে তেলের ঘানি বলি, তারা ঘুরে ঘুরে তেল বের করে আর কি, ঘানি থেকে পিষে তেল বের করে, এবং তাদের চোখটাকে ঢেকে দেওয়া হয় যাতে তারা এটা না বুঝতে পারে তারা একই পথে ঘুরে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তাহলে সেরকম পরিস্থিতি আমাদেরও হবে। Those who believe that they are not bound to obey laws which are repugnant to their conscience, যারা বিশ্বাস করে, those who believe that they are not bound to obey, তাদের এই বাধ্যতা নেই সেই আইনকে মেনে চলার, which are repugnant to their conscience, যেটা তাদের বিবেককে বা বিবেক বোধকে খারাপ দিকে নিয়ে যায়, have only the remedy of passive resistance open to them, একমাত্র তাদের কাছে প্যাসিভ রেজিস্ট্যান্সের রাস্তা খোলা থাকে। এনি আদার মাস্ট লিড টু ডিজাস্টার, অন্য যে কোনো পথ ধ্বংসের দিকে যায় প্যাসিভ রেজিস্ট্যান্স ছাড়া। রিডার, ফ্রম হোয়াট ইউ সে I deduce that passive resistance is a splendid weapon of the weak, but that when they are strong, they may take up arms. তোমার কথা শুনে আমার এটাই মনে হচ্ছে যে প্যাসিভ রেজিস্ট্যান্স হচ্ছে তাদের জন্য খুব ভালো যারা দুর্বল, এবং যখন তারা শক্তিশালী হয়ে উঠবে তখন তারা আর্মস নিয়ে নেবে, তারা লড়াই করবে। রিটার, দিস ইজ গ্রস ইগনোরেন্স, এটা সম্পূর্ণ মূর্খতা, অজ্ঞতা। প্যাসিভ রেজিস্ট্যান্স দ্যাট ইজ সোল ফোর্স ইজ ম্যাচলেস। প্যাসিভ রেজিস্ট্যান্সের কোনো তুলনা হয় না, এটা 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 নিজেই মানে সম্পূর্ণ। ইট ইজ সুপিরিয়ার টু দ্য ফোর্স অফ আর্মস, এটা আর্মস ব্যবহার করার থেকেও বেশি ভালো। হাউ দেন ক্যান ইট বি কনসিডার্ড অনলি এ ওয়েপন অফ দ্য উইক? তাহলে তুমি এটা বলছো কি করে? ওকে, তাহলে তুমি এরকম বলছো কি করে যেটা দুর্বলের হাতিয়ার? এটা এটা ঠিক কথা নয়। ফিজিক্যাল ফোর্স, men are strangers to the courage that is requisite in a passive resistor. এটা একটু হয়তো ইন ফিজিক্যাল ফোর্স, men are strangers to the courage that is requisite in a passive resistor. তাহলে যারা ফিজিক্যাল ফোর্স ইউজ করেন সেরকম মানুষ, তিনি যদি মানে তিনি এটা বুঝতেই পারবেন না যে প্যাসিভ রেজিস্ট্যান্সটা ইউজ করতে গেলে আরও কত বেশি সাহসের প্রয়োজন হয়। ফিজিক্যাল ফোর্স ঠিক আছে, কিন্তু তার থেকে অনেক বেশি সাহস প্রয়োজন হয় সোল ফোর্স বা প্যাসিভ রেজিস্ট্যান্স করতে। ডু ইউ বিলিভ দ্যাট এ কাওয়ার্ড ক্যান এভার ডিসওবে আ ল দ্যাট হি ডিসলাইকস? তোমার কি মনে হয় যে এ কাওয়ার্ড ক্যান এভার ডিসওবে এ ল দ্যাট হি ডিসলাইকস? যদি একজন ভীতু মানুষ, তিনি সেই আইনকে অপছন্দ করবেন বা মেনে চলবেন না যেটা তার পছন্দ নয়। একটু কথাটা আরেকবার রিফ্রেশ করছি, যে তোমার কি মনে হয় যে একজন ভীতু মানুষ, একজন ভীরু কাপুরুষ, সে যে আইনকে মেনে চলা যায় না তার এগেনস্টে সে লড়াই করতে যাবে? তোমার কি মনে হয় এটা সম্ভব? এক্সট্রিমিস্টস আর কনসিডার্ড টু বি অ্যাডভোকেটস অফ ব্রুট ফোর্স। যারা এক্সট্রিমিস্ট অর্থাৎ যারা চরমপন্থী, তারা এই ব্রুট ফোর্সকে প্রমোট করেন। হোয়াই ডু দে দেন টক অ্যাবাউট ওবেইং লজ? তাহলে তারা আইন মেনে চলার কথা বলেন কেন? আই ডু নট ব্লেম দেম, দে ক্যান সে নাথিং এলস। তারা এর থেকে অন্য কিছু বলতে পারবেনও না। when they succeed in driving out the English and they themselves become governors, they will want you and me to obey their laws. এই এক্সট্রিমিস্টরা কি করবেন? তারা যখন ইংলিশদেরকে এই দেশ থেকে বের করে দেবেন এবং তারপরে নিজেরা গভর্নর হয়ে উঠবেন, দে উইল ওয়ান্ট ইউ অ্যান্ড মি টু ওবে দেয়ার লজ। তারা চাইবেন যে তোমাকে এবং আমাকে তাঁদের আইন, যে আইনগুলো তারা প্রণয়ন করছেন সেগুলোকে মেনে চলতে। অ্যান্ড দ্যাট ইজ আ ফিটিং থিং ফর দেয়ার কনস্টিটিউশন। আর এটা তাঁদের আইন অনুযায়ী একদম সঠিক কাজ হবে।
But a passive resistor will say he will not obey a law that is against his conscience. কিন্তু একজন প্যাসিভ রেজিস্টার কি বলবে, যে যেটা তার কনসায়েন্স, তার নিয়ম নীতির বিরুদ্ধে, তার বিবেকের বিরুদ্ধে, সেটা সে মানবে না। ইভেন দো হি মে বি ব্লোন টু পিসেস অ্যাট দ্য মাউথ অফ ক্যানন। যদি তাকে কামানের সামনে দাঁড় করিয়ে এটা ভয় দেখানো হয় যে তাকে কামানের গোলা চালিয়ে দেওয়া হবে, তার সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাতেও সেই জিনিস মানবে না। What do you think? Wherein is courage required in blowing others to pieces from behind a cannon, or with a smiling face to approach a cannon and be blown to pieces? তোমার কি মনে হয় কোথায় বেশি সাহস লাগে? ক্যাননের মানে কামানের পেছনে দাঁড়িয়ে অন্যের দিকে গুলি করতে বা কামান চালাতে যেখানে অন্য মানুষ মারা যাবে, নাকি কামানের সামনে হাসতে হাসতে দাঁড়িয়ে পড়া, এটা জেনেও যে আমি হয়তো মারা যাব, ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমার শরীরটা, এটা জেনেও কামানের সামনে দাঁড়ানো, কোনটায় সাহস বেশি লাগে? হু ইজ দ্য ট্রু ওয়ারিয়ার? কে আসল যোদ্ধা? কে? হি হু কিপস ডেথ অলওয়েজ অ্যাজ এ bosom ফ্রেন্ড, অর হি হু কন্ট্রোলস দ্য ডেথ অফ আদার্স? যে ব্যক্তি মনে করেন যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তিনি আসল ওয়ারিয়ার, আসল যোদ্ধা, নাকি অন্য কেউ আসল যোদ্ধা যিনি অন্যের মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন? Believe me that a man devoid of courage and manhood can never be a passive resistor. বিশ্বাস করো আমার কথা, যে একজন একজন মানুষ বা একজন পুরুষ হু ইজ ডিভয়েড অফ কারেজ, যার মধ্যে সাহস নেই, যার মধ্যে সত্যিকারের পৌরুষ নেই, সে কোনোদিনই প্যাসিভ রেজিস্টার হতে পারবে না। দিস হাউএভার আই উইল অ্যাডমিট, যদিও এটা আমি মানছি, দ্যাট ইভেন এ ম্যান উইক ইন বডি ইজ কেপেবল অফ অফারিং দিস রেজিস্ট্যান্স। একজন মানুষ যিনি শারীরিকভাবে দুর্বল, তিনিও কিন্তু এই রকম রেজিস্ট্যান্স করতে পারেন, এরকম বাধা বা বিদ্রোহ তিনি করতে পারেন। ওয়ান ম্যান ক্যান অফার ইট জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিলিয়ন্স। আর একজন মানুষ মানে তার মধ্যে সেই ক্ষমতা আছে, যদি এই ক্ষমতা মানে সাধারণ এরকম হাজার হাজার লোকের মধ্যেও থাকতে পারে বা নাও থাকতে পারে, একজন মানুষের মধ্যে অবশ্যই এটা থাকতে পারে। ওকে, আবার একবার রিফ্রেশ করছি লাইনটা, যে ওয়ান ম্যান ক্যান অফার ইট জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিলিয়ন্স। বহু লোকেই এটা বলতে পারে বা এরকম করতে পারে, প্যাসিভ রেজিস্ট্যান্সকে ইউজ করতে পারে, কিন্তু একজন মানুষ তো পারেই। বোথ মেন অ্যান্ড উইমেন ক্যান ইন্ডালজ ইন ইট। পুরুষ নারী নির্বিশেষে এর মধ্যে বা এই ক্ষমতার প্রয়োগ করতে পারে। ইট ডাজ নট রিকোয়ার দ্য ট্রেনিং অফ অ্যান আর্মি। হ্যাঁ, কোনো আর্মির কোনো ট্রেনিং দরকার নেই। ইট নিডস নো জিজুৎসু। অর্থাৎ জিজুৎসু হচ্ছে এক ধরনের ক্যারাটে ধরনের একটা কৌশল। তো এরকম কোনো জিজুৎসু কিছু প্রয়োজন নেই, এরকম কোনো কারিগরি শিক্ষার কোনো প্রয়োজন নেই। একটু ভুল বললাম, মানে শক্তি প্রদর্শনের কোনো প্রশিক্ষণ লাগে না। কন্ট্রোল ওভার দ্য মাইন্ড ইজ অ্যালোন নেসেসারি। নিজের ভাবনার উপরে কন্ট্রোল করাটা হচ্ছে আসল। অ্যান্ড ওয়েন দ্যাট ইজ অ্যাটেন্ড, যখন সেটা পাওয়া যায় বা সেটা করা যায়, ম্যান ইজ ফ্রি লাইক দ্য কিং অফ দ্য ফরেস্ট অ্যান্ড ইজ ভেরি গ্লান্স উইদার্স দি এনিমি। তখন মানুষ জঙ্গলেরও রাজা হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড হিজ ভেরি গ্লান্স, এবং তার শুধু দৃষ্টিতে এনিমির বুক মানে শুকিয়ে যায়। উইদার্স, শুকিয়ে যাওয়া, উইদার্স দ্য এনিমি, ভয়ে তারা শুকিয়ে যায়। প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ অ্যান অল সাইডেড সোর্ড, ইট ক্যান বি ইউজড এনি হাউ। প্যাসিভ রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা তলোয়ার যার দুদিকটাই ধারালো, একে যেভাবে ইচ্ছা ব্যবহার করো। ইট ব্লেসেস হিম হু ইউজেস ইট অ্যান্ড হিম এগেনস্ট হুম ইট ইজ ইউজড। এটা শুধু যে ব্যবহার করছে তাকে আশীর্বাদ করে না, যার এগেনস্টে ব্যবহার করা হচ্ছে তাকেও আশীর্বাদ করে। উইদাউট ড্রয়িং এ ড্রপ অফ ব্লাড ইট প্রডিউসেস ফার রিচিং রেজাল্টস। এক ফোঁটা রক্ত না পড়েও হ্যাঁ একটা দীর্ঘমেয়াদী একটা সুদূর প্রসারী চিন্তা বা ভাবনার বা একটা ফলাফল পাওয়া যেতে পারে। ইট নেভার রাস্টস অ্যান্ড ক্যান নট বি স্টোলেন। এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, এখানে তলোয়ারের সাথে তুলনা করছেন প্যাসিভ রেজিস্ট্যান্সকে। ইট নেভার রাস্টস, এতে কখনো মরচে ধরে না, অ্যান্ড ক্যান নট বি স্টোলেন, এটাকে চুরি করা যায় না। কম্পিটিশন বিটুইন প্যাসিভ রেজিস্টার্স ডাজ নট এক্সস্ট। তো যারা প্যাসিভ রেজিস্টার তাদের মধ্যে যে কম্পিটিশন সেটা কোনোদিনই ফুরিয়ে যায় না। দ্য সোর্ড অফ প্যাসিভ রেজিস্ট্যান্স ডাজ নট রিকোয়ার এ স্ক্যাবার্ড, এবং তার কোনো খোল বা কিছু রাখারও কোনো প্রয়োজন নেই, কোনো জায়গা লাগে না সেটাকে রাখার বা বাঁচিয়ে রাখার।
It is strange indeed that you should consider such a weapon to be a weapon merely of the weak. এটা আমার একটু মানে অদ্ভুত লাগছে, এটা ভাবছি যে তুমি ভাবছো যে এরকম একটা জিনিস সেটা শুধুমাত্র উইক লোক ব্যবহার করতে পারেন বা উইক লোক ব্যবহার করেন। এটা ঠিক নয়, এরকম ভাবনাটা ঠিক নয়। রিডার, you have said that passive resistance is a speciality of India. Have cannons never been used in India? আচ্ছা, আপনি একটা কথা বললেন যে প্যাসিভ রেজিস্ট্যান্স এটা ভারতেই বা ভারতবাসীরই বেশি ব্যবহার করে। হ্যাভ ক্যানন্স নেভার বিন ইউজড ইন ইন্ডিয়া? ভারতে কখনো ক্যানন কি তাহলে ব্যবহার করা হয়নি? এভিডেন্টলি ইন ইউর ওপিনিয়ন ইন্ডিয়া মিন্স ইটস ফিউ প্রিন্সেস। To me, it means its teeming millions on whom depends the existence of its princes and our own. Evidently, in your opinion, স্পষ্টতই তোমার ওপিনিয়ন থেকে আমি এটা বুঝতে পারছি, বা তোমার মতামত থেকে আমি এটা বুঝতে পারছি যে তুমি শুধুমাত্র রাজা বা এরকম ধরনের মানুষের কথা বলছো। To me, it means its teeming millions on whom depends the existence of its princes and our own. কিন্তু আমার ভাবনাটা অন্য। আমি সেই লক্ষ লক্ষ মানুষের কথা ভাবছি যাদের ওপর নির্ভর করে বেঁচে রয়েছে এই বা বেঁচে থাকেন এই সমস্ত রাজারা, এই প্রিন্সরা এবং আমরাও। কিংস উইল অলওয়েজ ইউজ দেয়ার কিংলি ওয়েপন্স। যারা রাজা তারা তো রাজার মতো অস্ত্র ব্যবহার করবেনই। টু ইউজ ফোর্স ইজ ব্রেড ইন দেম। ব্রিডের পাস্ট ফর্ম হচ্ছে ব্রেড। তা তাদের মধ্যে মানে এই যে শক্তির ব্যবহার, শক্তির যে দম্ভ, সেটা তো তাদের মধ্যেই গড়ে ওঠে। দে ওয়ান্ট টু কম্যান্ড, তারা সব কিছুর দখল নিতে চান যেন। বাট দোজ হু হ্যাভ টু ওবে কম্যান্ডস ডু নট ওয়ান্ট গানস। কিন্তু যারা দোজ হু হ্যাভ টু ওবে কম্যান্ডস, যাদেরকে মেনে চলতে হয় সেই কম্যান্ড, ডু নট ওয়ান্ট গানস, তাদের হাতে কিন্তু অস্ত্র ওঠে না বা বন্দুক ওঠে না। অ্যান্ড দিজ আর ইন এ মেজরিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যারা সেই জিনিসটা মেনে চলেন আর কি, যে রাজা যাই বলুক সেটা মেনে চলি, তাদের হাতে কোনোদিনই অস্ত্র উঠবে না। দে হ্যাভ টু লার্ন আইদার বডি ফোর্স অর সোল ফোর্স। তাদেরকে যেটা বুঝতে হবে বা যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বডি ফোর্স অর সোল ফোর্স। আচ্ছা, এখানে একটু একটা কনফিউশন হতে পারে। আমরা বডি ফোর্স বলতে এর আগে ফিজিক্যাল ফোর্স বুঝেছি, তো আমরা খেয়াল রাখবো যে সোল ফোর্স বা ট্রুথ ফোর্স এটার কথাই তিনি বলতে চাইছেন। বডি ফোর্স মানে ফিজিক্যাল ফোর্সের কথা তিনি বলছেন না। সরি, একটু ভুল বললাম। এখানে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে তাদের বডি ফোর্স অর্থাৎ ফিজিক্যাল ফোর্স, অথবা হচ্ছে সোল ফোর্স, এটাই তিনি বলতে চাইছেন। এনিওয়ে, আই ওয়াজ রং। হোয়ার দে লার্ন দ্য ফর্মার বোথ দ্য রুলার্স অ্যান্ড দ্য রুলড বিকাম লাইক সো মেনি ম্যাডম্যান। তাহলে যখন বডি ফোর্সের ব্যবহার মানুষ বেশি করে, হোয়ার দে লার্ন দি ফর্মার, ফর্মার মানে প্রথমটা, এই যে দুটো রয়েছে বডি ফোর্স আর সোল ফোর্স, এর মধ্যে ফর্মার হচ্ছে বডি ফোর্সটা যেটা আগে এসছে। হোয়ার দে লার্ন দি ফর্মার বোথ দ্য রুলার্স অ্যান্ড দ্য রুলড বিকামস লাইক সো মেনি ম্যাডম্যান। তারা যেখান থেকেই প্রথমটা শিখে থাকুন অর্থাৎ বডি ফোর্স শিখে থাকুন, তারা প্রায় একই গোত্রীয় বা সমগোত্রীয় হয়ে ওঠেন। এবং তারা কীরকম হয়ে যান? দে বিকাম লাইক সো মেনি ম্যাডম্যান। তারা যেন পাগলের মতো বিহেভ করেন। But where they learn soul force, the commands of the rulers do not go beyond the point of their swords. For true men disregard unjust commands. তো যখন তারা সোল ফোর্সকে শিখে যান, তখন এই রুলারের যে ক্ষমতা, একজন শাসকের যে ক্ষমতা, সেটা থেকে যায় শুধুমাত্র তলোয়ারের ডগা পর্যন্ত। ফর ট্রু মেন, সত্যিকারের পুরুষ যিনি, তিনি কি করেন? ডিসরিগার্ড আনজাস্ট কমান্ডস। যে সমস্ত কমান্ডকে মানা যায় না সেটাকে তিনি মানে না মেনে সেটার এগেনস্টে বিদ্রোহ করেন। পিজেন্টস হ্যাভ নেভার বিন সাবডিউড বাই দি সোর্ড অ্যান্ড নেভার উইল বি। যারা জমি চাষ করে, যারা চাষি, পিজেন্টস, তাদেরকে কখনো তলোয়ারের ভয় দেখিয়ে থামিয়ে রাখা যায়নি এবং কোনোদিন যাবেও না। দে ডু নট নো দ্য ইউজ অফ দ্য সোর্ড অ্যান্ড দে আর নট ফ্রাইটেন্ড বাই দ্য ইউজ অফ ইট বাই আদার্স। তারা তলোয়ার দেখে, তারা তলোয়ারের ব্যবহারও জানেন না, আর অন্যরা তলোয়ার ব্যবহার করছে সেটা দেখেও তারা ভয়ে থমকে যান না। দ্যাট নেশন ইজ গ্রেট হুইচ রেস্টস ইটস হেড আপন ডেথ অ্যাজ ইটস পিলো। সেই জাতি হচ্ছে সব থেকে
ভালো বা সেই গুরুত্বপূর্ণ, যেখানে আহ, তার মানে তার বাসিন্দারা বা তার নাগরিকেরা তারা সবসময় এটা মাথায় রাখে যে আমরা মৃত্যুকে একটা একটা বালিশের মতো তার উপরে আমরা মাথা রেখে শুয়ে আছি। দোজ হু ডিফাই ডেথ আর ফ্রি ফ্রম অল ফিয়ার। যারা মৃত্যুকে ডিফাই করেন, যারা মৃত্যুর বিরুদ্ধে যেতে পারেন, তারা সমস্ত ভয়ের থেকে দূরে চলে যেতে পারেন। For those who are laboring under the delusive charms of brute force, this picture is not overdrawn. আর তাদের ক্ষেত্রে for those who are laboring under the delusive charms of brute force, যারা ব্রুট ফোর্সের চার্ম এটাকে ফিল করে ফেলেছেন, যারা এই ব্রুট ফোর্সের আন্ডারে যারা চলে গেছেন, দিস পিকচার ইজ নট ওভারড্রন। তাদের সেই ছবিটা কিন্তু তার থেকে বাইরে আর কিছু আসে না। The fact is that in India, the nation at large has generally used passive resistance in all departments of life. এটা সত্যি, এটা তথ্য বা এটা ঘটনা যে ভারত একটা জাতি হিসাবে, একটা দেশ হিসাবে তারা কিন্তু সব থেকে বেশি ব্যবহার করেছে প্যাসিভ রেজিস্ট্যান্সকে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রায়। উই সিজ টু কোঅপারেট উইথ আওয়ার রুলার্স ওয়েন দে ডিসপ্লিজ আস। আমরা সেই রুলারের সাথে আমরা থাকি না বা যাই না যখন তিনি আমাদেরকে ডিসপ্লিজ করেন, মানে আমাদেরকে অখুশি করেন। দিস ইজ প্যাসিভ রেজিস্ট্যান্স। আমরা তার সাপোর্টে যাই না, এটাই হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। I remember an instance when, in a small principality, the villagers were offended by some command issued by the prince. আমার একটা ঘটনার কথা মনে পড়ে, যখন ইন এ স্মল প্রিন্সিপ্যালিটি, অর্থাৎ ওই যে প্রিন্সলি স্টেটস ছিল একসময় ভারতে অনেক, সেরকম একটা কোনো জায়গার, দ্য ভিলেজার্স ওয়ার অফেন্ডেড বাই সাম কমান্ড ইস্যুড বাই দি প্রিন্স। তাহলে সেখানকার যিনি প্রিন্স বা মানে কিং সেরকম, তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যেটা ভিলেজাররা বা গ্রামবাসীরা মেনে নেয়। দ্য ফর্মার ইমিডিয়েটলি বিগ্যান ভ্যাকেটিং দ্য ভিলেজ। তারা কি করলো, তারা গ্রাম ছাড়তে শুরু করে দিল। দ্য প্রিন্স বিকেম নার্ভাস, অ্যাপোলোজাইজড টু হিজ সাবজেক্টস অ্যান্ড উইথড্রিউ হিজ কমান্ড। রাজা তখনই শঙ্কিত বা চিন্তিত হয়ে পড়ল, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং তার নিজের যে নির্দেশ ছিল সেটা ফিরিয়ে নিল। মেনি সাচ ইনস্টান্সেস ক্যান বি ফাউন্ড ইন ইন্ডিয়া। ভারতে এরকম প্রচুর উদাহরণ রয়েছে। রিয়েল হোম রুল ইজ পসিবল অনলি হোয়েন প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ দ্য গাইডিং ফোর্স অফ দ্য পিপল। তবেই একমাত্র রিয়েল সত্যিকারের হোম রুল সম্ভব যখন প্যাসিভ রেজিস্ট্যান্স হবে আমাদের গাইডিং ফোর্স, আমাদেরকে পথ দেখাবে, আমাদের দিশা নির্দেশক হবে যখন। এনি আদার রুল ইজ ফরেন রুল। এছাড়া সমস্ত রুলই হচ্ছে বাজে, খারাপ এবং বিদেশি নীতি। রিডার, then you will say that it is not at all necessary for us to train the body. তাহলে আপনি এটা বলতে চাইছেন যে আমাদের নিজেদের শরীরকে তৈরি করা উচিত নয় বা প্রয়োজন নেই কোনো? I will certainly not say any such thing. It is difficult to become a passive resistor unless the body is trained. আমি এরকম কিছুই বলছি না, কারণ সব থেকে বড় কথা, প্যাসিভ রেজিস্টার হতে গেলে নিজের শরীরকে ট্রেনিং দেওয়া সবার আগে প্রয়োজন। As a rule, the mind residing in a body that has become weakened by pampering is also weak. আমাদের যে মাইন্ড, আমাদের যে ভাবনা, যে বোধ, বিবেক, সেটা যে শরীরটার মধ্যে রয়েছে, যদি সেই শরীরটাই দুর্বল হয়ে থাকে আমাদের কেয়ার বা আননেসেসারি অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাহলে সেই মাইন্ডটাও উইক হয়ে পড়বে আস্তে আস্তে, তার কোনো ক্ষমতা থাকবে না নিজের থেকে করার। অ্যান্ড ওয়ার দেয়ার ইজ নো স্ট্রেংথ অফ মাইন্ড, দেয়ার ক্যান বি নো স্ট্রেংথ অফ সোল। তাহলে ফিজিক্যাল স্ট্রেংথ না থাকলে মাইন্ডের স্ট্রেংথ আসবে না, মাইন্ডের স্ট্রেংথ না আসলে আমাদের আত্মার যে শক্তি সেটাও তৈরি হবে না। We shall have to improve our physique by getting rid of infant marriages and luxurious living. আমাদের নিজেদের শরীর বা শারীরিক কাঠামোকে অনেক বেশি স্ট্রং করতে হবে বাই গেটিং রিড অফ ইনফ্যান্ট ম্যারেজেস, অর্থাৎ মানে বাল্যবিবাহ সেটাকে বন্ধ করতে হবে। অ্যান্ড লাক্সুরিয়াস লিভিং, প্রচুর সম্পদ ইত্যাদির মধ্যে আমি ভোগ বিলাসের মধ্যে জীবন কাটাচ্ছি, দিয়ে আমার শরীরটা সম্পূর্ণ ভেঙে যাবে এবং আমি কোনোদিনই এই সোল ফোর্সের জায়গায় পৌঁছতে পারবো না। ইফ আই ওয়ার টু আস্ক আ ম্যান উইথ এ শ্যাটার্ড বডি টু ফেস এ ক্যাননস মাউথ, আই শুড মেক এ লাফিং স্টক অফ মাইসেলফ। যদি আমি এরকম কোনো মানুষকে বলি যার শারীরিকভাবে যিনি দুর্বল, ভেঙে পড়েছেন, যে আপনি গিয়ে কামানের সামনে দাঁড়ান, যদি আমি এই কথা বলি তাহলে এ তো আমার ওপরে লোকে হাসবে। From what you say then, it would appear
that it is not a small thing to become a passive register, and if that is so, I should like you to explain how a man may become one. আচ্ছা, তাহলে আপনি যেটা বলতে চাইছেন যে এটা খুব সহজ কাজ নয় একজন প্যাসিভ রেজিস্টার হওয়া, আর যদি তাই হয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করবো এটা বলার জন্য যে প্যাসিভ রেজিস্টার কিভাবে একজন মানুষ হয়ে উঠতে পারে। জাস্ট এ মোমেন্ট। To become a passive register is easy enough, but it is also equally difficult. প্যাসিভ রেজিস্টার হয়ে ওঠা খুব কঠিন কাজ, কিন্তু খুব খুব সহজও একই সাথে। I have known a lad of 14 years become a passive register. আমি একটা বাচ্চাকে দেখেছি 14 বছর বয়সী যে প্যাসিভ রেজিস্টার হয়ে উঠেছে। I have known also sick people do likewise. আমি অসুস্থ মানুষকেও হতে দেখেছি। And I have also known physically strong and otherwise happy people unable to take up passive resistance. আবার আমি এটাও দেখেছি যারা শারীরিকভাবে বলশালী যেসব মানুষ, তারাও অনেক সময় প্যাসিভ রেজিস্ট্যান্সকে তারা মেনে নিতে পারেননি বা তারা ব্যবহার করতে পারেননি। After a great deal of experience, it seems to me that those who want to become passive resistors for the service of the country have to observe perfect chastity, adopt poverty, follow truth, and cultivate fearlessness. তাহলে আমি এই জিনিসগুলো দেখেছি যে একজন প্যাসিভ রেজিস্টার হতে গেলে একজন মানুষকে কি করতে হয়? টু অবজার্ভ পারফেক্ট চেস্টিটি, আমরা সেটাকে সেলিবেসিও বলতে পারি, অর্থাৎ চেস্টিটিকে মেনটেন করতে হবে। এবং চেস্টিটির ঠিক বাংলা প্রতিশব্দ কী হতে পারে এই মুহূর্তে তো বলা সম্ভব নয়। অ্যাডপ্ট পভার্টি, দারিদ্র্যের মধ্যে থাকতে হবে, প্রচুর ভোগবিলাসের জীবন কাটালে হবে না। ফলো ট্রুথ, সত্যের পথ অনুসরণ করতে হবে। অ্যান্ড কাল্টিভেট ফিয়ারলেসনেস, আর নিজের মনের মধ্যে ফিয়ারলেসনেসকে জাগ্রত করতে হবে, অর্থাৎ মানে ভয় ডরহীনতা এটাকে তৈরি করতে হবে। এবং তারপরে তিনি কি বলছেন? তিনি ধীরে ধীরে একের পর এক নিয়ে বলছেন, chastity is one of the greatest disciplines without which the mind cannot attain requisite firmness. সো চেস্টিটিকে আমরা সবথেকে কাছের যে ইংরাজি প্রতিশব্দ দিয়ে বলা যায়, ইট ইজ লাইক সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। সো চেস্টিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিপ্লিনস। আমাদের এটাকে মাথায় রাখতে হবে যে চেস্টিটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম বা নিষ্ঠাগুলোর মধ্যে একটা, উইদাউট হুইচ দ্য মাইন্ড ক্যান নট অ্যাটেন রিকুইজিট ফার্মনেস, যেটা ছাড়া আমাদের মাইন্ড, আমাদের মেন্টালিটি ঠিক প্রপার ফার্ম হতে পারে না, দৃঢ়তা আনতে পারে না তার মধ্যে। এ ম্যান হু ইজ আনচেস্ট লুজেস স্ট্যামিনা, বিকামস ইম্যাসকুলেটেড অ্যান্ড কাওয়ার্ডলি। একজন মানুষ বা একজন পুরুষ যিনি আনচেস্ট, যিনি চেস্টিটিকে ফলো করেন না, তিনি তার স্ট্যামিনা হারিয়ে ফেলেন, তার ক্ষমতা হারিয়ে ফেলেন। বিকামস ইম্যাসকুলেটেড, তিনি পৌরুষত্বহীনতায় চলে যান। এবং কাওয়ার্ডলি, তিনি ভীরু কাপুরুষ হয়ে ওঠেন। হি হুজ মাইন্ড ইজ গিভেন ওভার টু অ্যানিম্যাল প্যাশনস ইজ নট কেপেবল অফ এনি গ্রেট এফার্ট। আমাদের মন বা মস্তিষ্ক যদি অ্যানিম্যাল প্যাশনসের দিকে ধাবিত হয়, অ্যানিম্যাল প্যাশনস মানে অ্যানিম্যালস হ্যাভ অনলি, মানে অ্যানিম্যালদের একটাই প্যাশন থাকে তাদের লাইফে, বাঁচা এবং পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করা। যদি আমাদেরও জীবনে সেই শুধুমাত্র একটাই লক্ষ্য হয়, পরবর্তী প্রজন্মকে তৈরি করা বা জন্ম দেওয়া, তাহলে সেটা কোনো মানে সেখান থেকে কোনো ভালো কিছু হতে পারে না। ইট ইজ নট কেপেবল অফ এনি গ্রেট এফার্ট, কোনো বড় কোনো চিন্তা সেখান থেকে আসতে পারে না। দিস ক্যান বি প্রুভড বাই ইনিউমারেবল ইনস্ট্যান্সেস, অনেক উদাহরণ দেওয়া যায় এর। হোয়াট দেন ইজ এ ম্যারিড পার্সন টু ডু ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট অ্যারাইজেস ন্যাচারালি। তাহলে একজন ম্যারিড পার্সন কী করবেন, এটাতে প্রশ্ন চলে আসবে যে তাহলে কি তিনি একজন ম্যারিড পার্সন, একটা ম্যারিড কাপল, তারা কোনো চাইল্ড বা ইত্যাদি নিয়ে তারা ভাববেন না, তারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাববেন না? অ্যান্ড ইয়েট ইট নিড নট। তো তিনি ভাববেন, কিন্তু ভাববেনও না। When a husband and wife gratify the passions, it is no less an animal indulgence on that account. যখন একজন হাজব্যান্ড একজন ওয়াইফ তারা নিজেদের মধ্যে প্যাশনেট মোমেন্ট শেয়ার করেন, তখন সেটা অ্যানিম্যাল ইন্ডালজেন্স ছাড়া আর কিছুই না, মানে আমাদের পাশবিক যে প্রবৃত্তি সেগুলোর মধ্যে একটা। Such an indulgence, except for perpetuating the race, is strictly prohibited. মানে শুধুমাত্র আমাদের জাতি, মানে পরবর্তী প্রজন্মকে জন্ম দেওয়া ছাড়া এরকম কোনো প্রবৃত্তি মনের মধ্যে থাকা উচিত নয়।
তিনি বলছেন, but a passive resistor has to avoid even that very limited indulgence because he can have no desire for progeny. একজন প্যাসিভ রেজিস্ট্যান্স বা প্যাসিভ রেজিস্টারকে এটাও মাথায় রাখতে হবে যে সেই যেটুকু লিমিটেড রিলেশন তাদের মধ্যে, যেটুকু লিমিটেড সম্পর্ক তাদের মধ্যে থাকতে পারে, সেখানেও যেন তিনি কোনো কোনো মানে একটা নির্দিষ্ট বাঁধনের মধ্যে তিনি থাকেন, তিনি যেন একদম বাঁধন হারা না হয়ে পড়েন। এবং সেই জন্য এ ম্যারিড ম্যান দেয়ারফর ক্যান অবজার্ভ পারফেক্ট চেস্টিটি। একজন বিবাহিত মানুষ হচ্ছেন তিনি যিনি সঠিকভাবে চেস্টিটিকে ফলো করতে পারেন, কারণ তিনি তার কাছে কন্ট্রোল করতে বা কন্ট্রোল না করার দুটোই চয়েস তার কাছে অ্যাভেলেবেল। দিস সাবজেক্ট ইজ নট কেপেবল অফ বিং ট্রিটেড অ্যাট গ্রেটার লেন্থ। যাই হোক, এটা নিয়ে আর বিশেষ কথা বলে লাভ নেই। সেভারাল কোয়েশ্চেন্স অ্যারাইজ, অনেক প্রশ্ন আসবে। হাউ ইজ ওয়ান টু ক্যারি ওয়ানস ওয়াইফ উইথ ওয়ান? হোয়াট আর হার রাইটস অ্যান্ড আদার সিমিলার কোয়েশ্চেন্স। এখন অনেকেই প্রশ্ন তুলবেন যে তাহলে তার ওয়াইফের কি কোনো অধিকার নেই? একজন পুরুষ যা ভাববে সেটাই সবসময় সঠিক? তিনি ভাবলেন যে আমাদের মধ্যে আর কোনো রকমের কোনো সেক্সুয়াল রিলেশনস থাকবে না, এখানেই শেষ সব সম্পর্ক। এনিওয়ে, yet those who wish to take part in a great work are bound to solve these puzzles. যদি এই প্রশ্নগুলোর উত্তর তাদেরকেই বের করতে হবে যারা সত্যি সত্যি এরকম বড় একটা ভাবনা চিন্তার জায়গায় আসবেন, এরকম বড় কিছু নিয়ে যারা ভাববেন। Just as there is necessity for chastity, so is there for poverty. ঠিক যেরকম চেস্টিটির জন্য নেসেসিটি রয়েছে, so is there for poverty. দারিদ্র্যের জন্য সেরকম রয়েছে। Pecuniary ambition and passive resistance cannot well go together. Pecuniary ambition মানে ভয়ানক, মানে আকাশ ছোঁয়া, গগনচুম্বী যে উচ্চাকাঙ্ক্ষা, and passive resistance, এই দুটো একসাথে যেতে পারে না। Those who have money are not expected to throw it away, but they are expected to be indifferent about it. যাদের কাছে অর্থ আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে বলা হচ্ছে না, কিন্তু অর্থ নিয়ে যেন তারা বেশি মাতামাতি না করেন এটা বলা হচ্ছে, যেন বিশেষ গুরুত্ব না দেন ওটাকে জীবনে। দে মাস্ট বি প্রিপেয়ার টু লুজ এভরি পেনি রেদার দেন গিভ আপ প্যাসিভ রেজিস্ট্যান্স। তাদের কাছ থেকে সব অর্থ চলে যাবে, কিন্তু তারা প্যাসিভ রেজিস্ট্যান্সের যে আদর্শ সেটাকে তারা ছাড়বেন না, এই বোধ বা এই ভাবনা যেন তাদের থাকে। Passive resistance has been described in the course of our discussion as truth force. আমরা অনেকবার এই সময় কথা বলার সময় প্যাসিভ রেজিস্ট্যান্সকে বলেছি এটা হচ্ছে ট্রুথ ফোর্স, সত্যের যে ক্ষমতা। ট্রুথ দেয়ারফোর হ্যাজ নেসেসারিলি টু বি ফলোড অ্যান্ড দ্যাট অ্যাট এনি কস্ট। আর সত্য হচ্ছে সেই জিনিস যাকে যে কোনো পরিস্থিতিতেই মেনে চলতে হবে, যাই হয়ে যাক না কেন। In this connection, academic questions such as whether a man may not lie in order to save a life, etc. arise. But these questions occur only to those who wish to justify lying. যাই হোক, এই পরিস্থিতিতে একাডেমিক কোয়েশ্চেন্স তৈরি হতে পারে যে কখনো কি কোনো মানুষ নিজেকে কোনো পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবেন না, কিন্তু মাথায় রাখতে হবে যে দিস কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলো তখনই ওঠে যখন কোনো একজন মানুষ তার নিজের মিথ্যে বলাটাকে জাস্টিফাই করতে চান। Those who want to follow truth every time are not placed in such a quandary. যারা সত্যকেই সবসময় ব্যবহার করবেন বলে ভাবেন তারা এরকম কোনো দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে পড়েন না। And if they are still saved from a false position. যদি তারা পড়েনও, এই সত্য বলার পরেও যদি কোনো সমস্যা বা দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে পড়েন, তাদের কোনো ফলস পজিশন থাকে না এবং তারা সেই পজিশন থেকে ছাড়াও পেয়ে যান খুব তাড়াতাড়ি। একটা অহেতুক সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয় না। প্যাসিভ রেজিস্ট্যান্স ক্যান নট প্রসিড আ স্টেপ উইদাউট ফিয়ারলেসনেস। মানে ভয়ডরহীনতা না থাকলে প্যাসিভ রেজিস্ট্যান্সকে পাওয়া যায় না। Those alone can follow the path of passive resistance who are free from fear, whether as to their possessions, false honor, their relatives, the government, bodily injuries or death. তো তাদের ফলস অনার, তাদেরকে কেউ খারাপ বলবে, তাদের রিলেটিভদের সম্পর্কে তিনি ভাববেন না, গভর্নমেন্ট নিয়ে চিন্তা নেই বা চিন্তা হচ্ছে, এইসব নিয়ে যদি কেউ পড়ে থাকেন তার পক্ষে প্যাসিভ রেজিস্ট্যান্স পৌঁছানো সম্ভব নয়। These observances are not to be abandoned in the belief that they are difficult. এই অবজারভেন্সেস, এই ভাবনাগুলো বা চিন্তাগুলো, সেগুলোকে অ্যাবান্ডন করা যায় না ইন দ্য বিলিফ, এই বিশ্বাসে দ্যাট দে আর ডিফিকাল্ট, যে সেগুলোকে পালন করা খুব কঠিন, এটা ভেবে কিন্তু
কোনো কিছু থেকে সরে আসা যায় না। নেচার হ্যাজ ইমপ্ল্যান্টেড ইন দি হিউম্যান ব্রেস্ট এবিলিটি টু কোপ উইথ এনি ডিফিকাল্টি অর সাফারিং দ্যাট মে কাম টু এ ম্যান আনপ্রোভোকড। প্রকৃতি আমাদের প্রত্যেকের কাছে সেই ক্ষমতা দিয়েছে, আমাদের হৃদয়ে সেই শক্তি দিয়েছে যে কোনো কিছু যেটা আমাদের মনে হতে পারে যে খুব ডিফিকাল্ট, খুব সাফারিং, সেটাকে আমরা তার বিরুদ্ধে লড়াই করতে পারবো না, এরকমটা নয়। প্রকৃতি আমাদের সমস্ত রকমভাবে শক্তি দিয়ে রেখেছে। দিস কোয়ালিটিজ আর ওয়ার্থ হ্যাভিং। এই গুণগুলোই তো থাকার, ইভেন ফর দোজ হু ডু নট উইশ টু সার্ভ দ্য কান্ট্রি। যদি কেউ দেশকে সেবা নাও করতে চান, তার মধ্যেও এই গুণ থাকা উচিত। লেট দেয়ার বি নো মিস্টেক, কেউ ভুল বুঝবেন না। অ্যাজ দোজ হু ওয়ান্ট টু ট্রেন দেমসেলভস ইন দ্য ইউজ অফ আর্মস আর অলসো অবলাইজ টু হ্যাভ দিস কোয়ালিটিজ মোর অর লেস। যাদেরকে আর্ম বা অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়, তারাও কিন্তু প্যাসিভ রেজিস্ট্যান্সের নীতি কিছুটা হলেও মেনে চলেন। এভরিবডি ডাজ নট বিকাম এ ওয়ারিয়ার ফর দ্য উইশ। হ্যাঁ, তো সবাই মানে চাইছে বলেই মানে তারা যোদ্ধা হয়ে ওঠে, এরকমটা নয়। A would-be warrior will have to observe chastity and to be satisfied with poverty as his lot. তাকে চেস্টিটিকে ফলো করতে হবে। একজন উড-বি ওয়ারিয়ার, একজন যোদ্ধাকে, তাকে চেস্টিটিকে মেনে চলতে হবে এবং তাকে নিজের দারিদ্রতা নিয়েও আনন্দে থাকতে হবে। অর্থের পেছনে অনর্থক সে ছুটে বেড়াবে না। এ ওয়ারিয়ার উইদাউট ফিয়ারলেসনেস ক্যানট বি কনসিভড অফ। তো ফিয়ারলেসনেস ছাড়া একজন ওয়ারিয়ার হবে না। মানে একটু সেন্টেন্সটা হয়তো এখানে গন্ডগোল রয়েছে, মানে ফিয়ারলেসনেস তো তার মধ্যে থাকতেই হবে একজন ওয়ারিয়ারের মধ্যে। ইট মে বি থট দ্যাট হি উড নট নিড টু বি এক্স্যাক্টলি ট্রুথফুল, বাট দ্যাট কোয়ালিটি ফলো রিয়েল ফিয়ারলেসনেস। হয়তো এটা অনেক সময় অ্যাভয়েড করা যেতেও পারে যে তাকে সবসময় সত্যের পথ মানতে হবে, এরকমটা নয়। বাট দ্যাট কোয়ালিটি ফলো রিয়েল ফিয়ারলেসনেস। কিন্তু সেই গুণটা যে আমি সবসময় সত্যই বলবো, তার বাইরে কিছু বুঝতে যাব না, সেটার জন্য সত্যিকারের ভয় ডরহীনতার প্রয়োজন। When a man abandons truth, he does so owing to fear in some shape or form. যখন একজন মানুষ সত্যকে ছেড়ে দেন, তিনি সেটা করেন owing to fear in some shape or form. তিনি কোনো না কোনোভাবে ভয় পান সত্যকে বলতে বা সত্য আচরণ করতে, সেই জন্য তিনি এটাকে ছেড়ে দেন। The above four attributes then need not frighten anyone. কাজে ওপরে যেই 4টে গুণের কথা বলা হলো, এগুলো কাউকে ভয় পাওয়ানোর জন্য বা কেউ ভয় পেয়ে যাবেন সেই জন্য নয়। It may be as well here to note that a physical force man has to have many other useless qualities which a passive resistor never needs. একজন ফিজিক্যাল ফোর্স মানে যার কাছে শারীরিক ক্ষমতা রয়েছে, যিনি সেটা ব্যবহার করেন, সেরকম একজন মানুষ, তিনি এমন অনেক ইউজলেস গুণ তার মধ্যে থাকে, অপ্রয়োজনীয় কিছু গুণ থাকে, যেটা একজন প্যাসিভ রেজিস্টারের কোনোদিনই প্রয়োজন পড়ে না। অ্যান্ড you will find that whatever extra effort a swordsman needs is due to lack of fearlessness. একজন সোর্ডসম্যানের যে ক্ষমতা বা যে শক্তির প্রয়োজন হয়, সেটা একটাই কারণে, তার মনের মধ্যে ফিয়ারলেসনেস নেই বলে। তাই তো সে সোর্ড চালায়। If he is an embodiment of the latter, the sword will drop from his hand that very moment. যখন তার মনের মধ্যে ফিয়ারলেসনেস গড়ে উঠবে সত্যি সত্যি, তার হাত থেকে তলোয়ার পড়ে যাবে। He does not need its support. তার আর প্রয়োজন পড়বে না তলোয়ারের সাপোর্ট। One who is free from hatred requires no sword. যিনি ঘৃণার থেকে দূরে থাকেন, তার কাছে কোনো তলোয়ার প্রয়োজন পড়ে না। A man with a stick suddenly came face to face with a lion and instinctively raised his weapon in self-defense. তাহলে একজন মানুষ হয়তো তিনি হাতে একটা লাঠি নিয়ে তিনি যাচ্ছেন, একটা সিংহকে দেখে তিনি লাঠিটা তুললেন। The man saw that he had only prated about fearlessness when there was none in him. তো সেই মানুষটা কি দেখলেন, সেই মানুষটা কি বুঝলেন? The man saw that he had only prated about fearlessness. হঠাৎ তার মাথায় এলো যে তিনি হয়তো, তার এখানে উচিত ফিয়ারলেসনেসকে প্রেজেন্ট করা। when there was none in him, হয়তো তার মধ্যে সেই মুহূর্তে নেই। তো যে মুহূর্তে তিনি সেই ফিয়ারলেসনেসটাকে তৈরি করবেন, দ্যাট মোমেন্ট হি ড্রপড দ্য স্টিক অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ফ্রি ফ্রম অল ফিয়ার। সেই সিংহের সামনে দাঁড়িয়েও তিনি সম্পূর্ণ ভয় ডরের থেকে দূরে চলে যাবেন এবং সমস্ত রকমের থেকে তিনি, মানে সমস্ত রকমের যে ভয় ডর যাই হতে পারে,
সেই সব কিছুর বাঁধন থেকে তিনি মুক্ত হয়ে যাবেন, তার হাত থেকে লাঠি পড়ে যাবে, তার আর কোনো চিন্তা থাকবে না। ওকে, সো এটাই ছিল প্যাসিভ রেজিস্ট্যান্স। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য লাইভ লেকচার। Please share and subscribe to my channel. Also like the video if you actually feel. So thank you for today. Good night.